গ্রাম্য জীবন সন্ধে 7টা বাজতে না বাজতেই নিতান্ত নিজ গৃহকেন্দ্রিক হয়ে যায়। আর মফস্বল হলে ওই ধরুন আর একটু বেশি, 8টা কি 9টা। ধুবুলিয়া বাজার এলাকা হলো তেমনই একটি মফস্বল। এখানকার বাজার এলাকাও অবশ্য ব্যস্ত থাকে রাত 10টা অবধি। তবে বাজার ছাড়িয়ে আরো ভিতরে গেলে, যেখানে আম, জাম, কাঁঠাল আর বাঁশ বাগানের ছত্র ছায়ায় যেসব পরিবার আছে, তারা রাত 9টাতেই বিছানা নেয়। এলাকার মানুষ চাষবাস আর বাজারে দোকানদারি করে জীবিকা নির্বাহ করে। তেমনি নারায়ণের একটা মনোহারী দোকান রয়েছে ধুবুলিয়া বাজারের রাধা মাধব মন্দিরের পাশে। তারই জন্য সকালে সে মালপত্র কিনতে গিয়েছিল কলকাতার বড় বাজারে। ফিরতে ফিরতে রাত 10টা প্রায়। আজ অবশ্য এটা নতুন না, মাসে একবার এইরকম রাত করে তাকে ফিরতে হয়। স্টেশন মাস্টারের কাছে সাইকেলটা সে রেখে যায়। ফিরতি পথে মালপত্র সাইকেলে তুলে সেটা নিয়ে ফেরে সে। এবারও তার ব্যতিক্রম হলো না। সাইকেলে মালপত্র তুলে স্টেশন মাস্টারের কাছ থেকে বিদায় নিয়ে নির্জন বিশাল মাঠের মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে যাওয়া পথের ওপর প্যাডেল চালিয়ে দিল সে। আকাশে বিশাল পূর্ণিমার চাঁদের সহৃদয় আলোতে উজ্জ্বল পথটাকে আরও স্পষ্ট করতে সাইকেলের মধ্যের ব্যাটারি চালিত আলোটাও জ্বালিয়ে দিল। এই জনহীন প্রান্তরে দায়ে না পড়লে লোক যাতায়াত করে না। তবে নারায়ণের মতো যারা কলকাতায় যাতায়াত করে তাদের তো আসতেই হয়। তবে হ্যাঁ, আজ পর্যন্ত এই পথে কাউকে বিপদে পড়তে হয়নি, না চোর ডাকাত, না ভূত পেতনি। আজকের রাতটা বড্ড গুমোট লাগছে নারায়ণের। গাছের পাতা এক ফোঁটা নড়ছে না। চারিদিকটা যেন কিসের এক প্রতীক্ষায় থমকে আছে। সাইকেল চালাতে চালাতে নারায়ণের হঠাৎ একটা জায়গায় মনে হলো রাস্তার পাশের ছোটখাটো ঝোপঝাড়ের মধ্যে কেউ কি হাঁটছে। মনের সন্দেহ নিরসনের জন্য সাইকেলটা একবার থামালো সে। হ্যাঁ, ওই তো বেশ একটা খড়মড় করে শব্দ আসছে। এখানে তো তেমন কোনো বন্য জন্তু আছে বলে সে শোনেনি। তাছাড়া লোকজনের যাতায়াত কম বলে ডাকাত কিংবা চোরের উপদ্রবও নেই। মাতালের উৎপাত কি হতে পারে? না, তাই বা হবে কেন? তাহলে তেনারা নয় তো? ব্যাপারটা ভাবতেই নারায়ণের গায়ে কাঁটা দিল। দশাশয় চেহারার নারায়ণ এই একটা জিনিসকেই যা ভয় পায়। তাই সে বিড়বিড় করে রাম নাম জপতে জপতে প্যাডেল দ্রুত চালালো। চাকা দুপাক গড়িয়েছে কি গড়ায়নি, এমন সময় কিসে যেন একটা ঠোক্কর খেল সেটা। ব্যালেন্স রাখতে না পেরে নারায়ণ সাইকেল নিয়েই উল্টে পড়ল। কোনো মতে উঠে দাঁড়িয়ে সে সাইকেলটা তুলতে যাবে, এমন সময় খসখস শব্দটা তার পিছনেই হলো যেন। শব্দের উৎস আন্দাজ করে পিছন ফিরে চাইল নারায়ণ। আর সঙ্গে সঙ্গে আতঙ্কে নারায়ণের 2 চোখ বিস্ফারিত হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই প্রচন্ড বিভীষিকার হাত থেকে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় এক তীব্র আর্তচিৎকার বেরিয়ে এলো তার গলা চিরে। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন গল্প কথা অরিজিনালসের 3য় গল্প, পায়েল বিশ্বাসের কাহিনী শাপথ।
যারা আমাদের গল্প প্রথমবারের জন্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলা, আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর যারা আমাদের পুরনো শ্রোতা তাদের কাছে অনুরোধ, গল্প ভালো লাগলে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন পায়েল বিশ্বাসের কাহিনী শাপদ। কল্লোলিনী কলকাতা সকাল 10টাতেই নিজের ভিড় ঠাসা ব্যস্ততার রূপ মেলে ধরেছে। সবাই যে যার কাজে ছুটে যাচ্ছে, কেউ স্কুলে তো কেউ আবার অফিস অভিমুখে। ধর্মতলার এই 10তলা বিল্ডিংয়ের 4 নম্বর ফ্লোরে সকলেই আজ মহাব্যস্ত, এদিক ওদিক ছোটাছুটি করছে। আসলে সম্পাদক হরদয়াল ভট্টাচার্য আজ একটু তাড়াতাড়ি অফিসে চলে এসেছেন কিনা। কর্মপ্রিয় সম্পাদক অলসতা একেবারেই পছন্দ করেন না, তবে এটা জানা সত্ত্বেও তার সবচেয়ে প্রিয় সাংবাদিকের যে চোখ জুড়ে অলসতা নেমে আসছে আজ। এই যে ঘুমন্ত পড়ি আমার, এবার তো উঠুন, ডাক এসেছে যে আপনার। সহকর্মী জিতেন সেনের কণ্ঠস্বর কানে যেতেই ধর্মর করে সোজা হয়ে বসে বড় বড় চোখ করে তার দিকে ক্যাবলার মতো চাইল মিনা। কি হলো? যা বাবা, আরে সম্পাদক বাবু যে ডেকেছে তোকে। দুই হাত তুলে আড়মোড়া ভেঙে হেলতে দুলতে হরদয়ালের কেবিনের দরজায় টোকা মারল মিনা। সম্পাদক অনুমতি দিলে মিনা ঘরে ঢুকে চেয়ার টেনে বসল। হরদয়াল ভট্টাচার্য চশমার ফাঁক দিয়ে মিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজ এত ঘুম ঘুম চোখ কেন তোমার? না স্যার, তেমন কিছু না, শরীরটা ম্যাজম্যাজ করছে একটু। তাড়াতাড়ি ওষুধপত্র খেয়ে ফিট হয়ে নাও, এবার একটু দৌড়তে হবে যে। নতুন অ্যাসাইনমেন্টের গন্ধ পেয়ে মিনা সোজা হয়ে বসে, জিজ্ঞাসু দৃষ্টিতে চায় সম্পাদকের দিকে। শোনো, আমাদের বেয়ারা হারুর কাছে একটা খবর পেলাম। এখনো এই নিয়ে হইচই শুরু হয়নি, তবে আমার মন বলছে এই খবর নিয়ে সারা রাজ্যে তোলপাড় হলো বলে। আর সেটা অন্য মিডিয়ায় হওয়ার আগেই আমি চাই আমাদের কাগজে এর রহস্য উন্মোচন হোক। কি ব্যাপার বলুন তো স্যার? হারু আমায় কাল রাত্রে বলেছিল যে ওদের গ্রামে নাকি কয়েক মাস ধরে কয়েকজনের রহস্যময় মৃত্যু হয়েছে। প্রথমে মরেছে একটা বুড়ি, যাকে সবাই ডাইনি বুড়ি বলতো। তারপর দুটো জোয়ান মানুষ। হরদয়ালকে থামিয়ে মিনা জিজ্ঞেস করল, কিসে মরল ওরা? বলছি, বুড়ি মরেছে নিজের ঘরে, আর বাকিরা মরেছে রাতের অন্ধকারে পথের মধ্যে। মৃত্যুর কারণ রক্তশূন্যতা। কারুর শরীরে রক্ত ছিল না এবং ওদের ঘাড়ে দাঁত দিয়ে কামড়ানোর চিহ্ন পাওয়া গেছে। রক্তচোষা? ভ্যাম্পায়ার? সবাই তাই মনে করলেও এইসব অবাস্তব জিনিস কি তুমি বিশ্বাস করো? আমি তো করি না, এদের গল্পতেই পাওয়া যায়। সম্পাদকের কথা পছন্দ না হলেও কিছু বলল না মিনা। একটুক্ষণ চুপ থেকে সম্পাদক বললেন, তুমি কাল ভোরেই বেরিয়ে যাও ধুবুলিয়ায়, জিতেনকে সাথে নিয়ে নিও। ও আমার টপ ফটোগ্রাফার, তোমার কাজে আসবে। তবে যাওয়ার আগে হারুর সাথে কথা বলে নিও, কারণ ওদের বাড়িতেই তোমাদের থাকতে হবে, ওখানে কোনো হোটেল নেই। নাও, এবার ঘুম থেকে উঠে কাজে ঝাঁপিয়ে পড়ো। বেস্ট অফ লাক। টোকাটা হজম করে উঠে পড়ল মিনা। আবার জিতেনকে সঙ্গী করতে হবে। আর ওদের এই সম্পাদক স্যার কেন যে এইসব ভূত প্রেতের খবর সংগ্রহের জন্য ওদের দুজনকেই পাঠান কে জানে। হারুকে বগল দাবা করে পরের দিন ভোরেই মিনা আর জিতেন বেরিয়ে পড়ল ধুবুলিয়ার উদ্দেশ্যে।
হারুর বন্ধু, শহুরে মানুষ, বিশুদ্ধ গ্রাম দেখার উদ্দেশ্য নিয়ে ওরা হারুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। আপাতত এই কটা কথার উপর ভিত্তি করে ওরা ধুবুলিয়াগামী ট্রেনে উঠে বসে। দেখতে দেখতে লালগোলা প্যাসেঞ্জার ওদেরকে ঠিক 11টা নাগাদ ধুবুলিয়া স্টেশনে নামিয়ে দেয়। স্টেশন চত্বর পেরিয়ে দিগন্ত বিস্তৃত মাঠের ওপর খোঁয়া বসানো রাস্তা ধরে তিনজনে হাঁটা লাগায়। অবশ্য টোটোতে উঠলেও হতো, কিন্তু তাতে রাস্তাঘাটে ওদের আলোচনাটা ব্যাঘাত ঘটত আর কি। ওরা নিজেদের উদ্দেশ্য কিংবা পরিচয় কোনোটাই ফাঁস করতে চায় না। বলা যায় তারা এই রহস্যের খোঁজ করতে এসেছে শুনলে অন্য মিডিয়ার সাংবাদিকরা যদি এসে পড়ে। বুঝলে মিনা দিদি, এইখানে নারায়ণের সাইকেলটা পড়েছিল। পথের মাঝের একটা জায়গা দেখিয়ে হারু বলল। জায়গাটা স্টেশন থেকে প্রায় 5 মিনিটের পথ। পথের দুই ধারে যেদিকে চোখ যায় একেবারে জনশূন্য প্রান্তর। অবশ্য কিছু কিছু ছোট বড় গাছপালা পাহারাদারদের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মিনা মনে মনে ভাবল, এখানে দিনের বেলাতেই লোক চলাচল তেমন একটা নেই, আর রাত বিরেতে তো আরো খাখা করবে। এখানে হাজার চিৎকার করলেও কেউ ছুটে আসবে না। আর নারায়ণের লাশটা কোথায় পাওয়া গেল? সাইকেল পাওয়ার 2 দিন পর শ্মশানের ওদিকে যে জঙ্গলটা আছে সেদিকে পাওয়া গেছিল। আর কে কে মারা গেছে? ওই তো সবার প্রথমে বুধন ওরাও, তারপর ডাইনি বাগদি, তারপরই নারায়ণ। আশ্চর্য, 3-3টে খুন হলো আর এই নিয়ে এখনো কোনো হইচই হলো না। কয়েকটা কাগজে বেরিয়েছিল, তবে সেখানে লেখা ছিল বন্য কোনো জন্তুর আক্রমণে এদের মৃত্যু হয়েছে। এখানকার পুলিশ এটাই প্রচার করেছে। তাহলে তুমি কি করে জানলে এত সব? হারু, তুমি আমাকে সবকিছু খুলে বলো তো। মানে এরা কি করতো, এদের লাশগুলো কিভাবে পাওয়া গেল, কিরকম ছিল এই লাশগুলো? হারু বলতে শুরু করলো। সবার মৃত্যুই একই ধরনের। হঠাৎ করে এরা নিরুদ্দেশ হয়, তারপর জঙ্গলের মধ্যে এদের লাশ পাওয়া যায়। সবার দেহেই রক্ত ছিল না। আগের লাশগুলো আমি দেখিনি, কিন্তু নারায়ণ কাকুর লাশ যেদিন পাওয়া গেল সেদিন আমি বাড়িতেই ছিলাম, তাই খবর পেয়েই সেখানে যাই। কি রকম অবস্থায় লাশটা দেখলে? মিনার প্রশ্ন শুনে হারু বলল, লাশটা সাদা ফ্যাটফ্যাটে হয়ে গেছিল, গলার কাছে 2টো ফুঁটো ছিল। সবারই এরকম ছিল? হ্যাঁ গো জিতেন দা, তবে ডাইনি বাগদির হাতের শিরা নাকি কাটা ছিল। কেউ বলে বুড়ি নাকি আত্মহত্যা করেছিল, আবার কেউ বলে ওকে খুন করেছিল। কেন কেন? আর বলো না মিনাদি, মানুষের কুসংস্কার। বুড়ির নজরে নাকি গ্রামের সব ছেলেপিলের অসুখ করছিল, তাই বুড়িকে এক ঘরে করে দিয়েছিল। সে বুড়ি সাঁওতাল গ্রামের একদম শেষ প্রান্তে একটা কুঁড়েতে থাকতো। ওর ছেলে মাঝে মাঝে লুকিয়ে বাজার দিয়ে আসতো। মা ছেলে পরস্পরকে খুব ভালোবাসত গো। লোকে বলে ছেলেকে ছেড়ে একা থাকার দুঃখে বুড়ি আত্মহত্যা করেছে, আর বুড়ির ছেলে বলে মাকে খুন করেছে। কে খুন করতে পারে? বুড়িকে এক ঘরে করার পিছনে বুধনের হাত বেশি ছিল, কারণ বুধনের ছেলের উপরেই নাকি বাগদি বুড়ির নজর পড়েছিল, তাই সে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল। কিন্তু সেই বুধনও তো মরল। লোকে অবশ্য বলে ডাইনি বুড়ির আত্মাই সবাইকে মারছে। কেউ এসবের প্রতিবাদ করেনি? হ্যাঁ, করে তো প্রতিবাদ। এই যে এখানে যে জীবনরেখা নার্সিংহোম আছে, সেখানকার মালিক ও ডাক্তারবাবু আছেন, তারা করেছেন। ডাক্তারবাবু ও তার স্ত্রী খুব ভালো। এই যে এই বাড়িটা দেখছো জিতেন দা, এটাই ওনার বাড়ি। স্বামী স্ত্রী থাকেন, ছেলে বিদেশে থাকেন। পথের ধারে গাছপালা ঘেরা দোতলা ছোট্ট বাড়িটা দেখালো। নির্জন রাস্তার পাশে ধুধু প্রান্তরের মাঝে গাছপালা ঘেরা বাড়িটাকে যেন মিনার কাছে ওয়েসিসের মতো লাগলো। আরও 10 মিনিট হাঁটার পর
এলাকা জমজমাট হতে থাকে। একটা সিনেমা হলও চোখে পড়ে। এখন ওরা ধুবুলিয়া বাজারে প্রবেশ করেছে। পরিত্যক্ত গুহার মধ্যে দিয়ে নির্জন ছায়াপথ পেরিয়ে যখন গুহার মুখে এসে হঠাৎ করে একরাশ আলোকময় প্রকৃতি দেখে থমকে দাঁড়াতে হয়, মিনাদেরও সেই দশা হলো। প্রায় জনহীন পথের শেষে যে এরকম একটা জমজমাট বাজার এলাকা আছে সেটা তো ওরা ভাবতেই পারেনি। কি নেই এই বাজারে? সিমেন্টের বাঁধানো রাস্তায় হরেক রকমের দোকান, মনোহারীর দোকান থেকে মুদির দোকান সবই আছে। আবার ছাউনি দেওয়া সবজির বাজারে সব তাজা তাজা সবজি, মাছের বাজারে কত রকম মাছ। বাজারের শেষের দিকে একটা বড় রাধা মাধবের মন্দির। হারুর থেকে ওরা জানতে পারল প্রতি শীতে এই মন্দিরের সামনের প্রশস্ত খোলা জায়গাটায় 15 দিন ব্যাপী কীর্তনের আসর বসে। বাজার অঞ্চল ছাড়িয়ে ওরা এবার দক্ষিণ মুখে হাঁটা দিল। এবার ইতস্তত কয়েকটা পাকা বাড়ি নজরে আসতে থাকে। এটা তো বেশ সম্ভ্রান্ত এলাকা দেখছি, সব পাকা বাড়ি এখানে। হ্যাঁ গো জিতেনদা, গ্রাম হলেও এখানে তুমি মাটির বা টালির বাড়ি খুব একটা দেখতে পাবে না। তবে এই সাঁওতাল পাড়ার ওদিকে কিছু মাটির বা টিনের বাড়ি দেখতে পাবে। কথা বলতে বলতে ওরা গাছপালা ঘেরা একটা বাড়ির সীমানায় প্রবেশ করল। এখানকার বাড়িগুলো সবই গাছপালার নিরিবিলি ছত্রছায়ায়। প্রকাণ্ড রাস্তার দুপাশে ছাড়া ছাড়া ভাবে বাড়িগুলো এমনভাবে রয়েছে যেন দেখলে মনে হয় বিশাল বড় নদীর বাঁকে অবস্থিত দ্বীপপুঞ্জ। হারুর বাড়িটাও এইরকম, বাবা মা আর এক ভাই নিয়ে তার সংসার। বাড়িতে হারু আগে থেকেই জানিয়ে রেখেছিল যে শহর থেকে ওর বন্ধুরা আসবে ওদের বাড়িতে, তাই মিনা আর জিতেনের আপ্যায়নে এতটুকু ত্রুটি হলো না। ঠিক হলো হারুর অনুপস্থিতিতে হারুর ভাই নরেন ওরফে নাড়ু গ্রাম দেখানোর দায়িত্ব নেবে। এ দায়িত্ব পেয়ে ক্লাস 9-এ পড়া নাড়ুর তো ভারী মজা হলো। দুপুরে তাজা রুই মাছের ঝোল দিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে মিনা একটু দিবানিদ্রা নিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিল। বিকেল 4টে নাগাদ মিনারা হারুর সাথে চলল গ্রাম দেখতে। পাকা বাড়ির সীমানা ছাড়িয়ে দক্ষিণ দিকে যত এগোতে লাগলো ততই গাছপালার ভিড় বাড়তে থাকল। সেই গাছপালার নিবিড় ছত্রছায়ায় কখনো টিনের ঘর, কখনো আবার টালির ঘরের দেখা মিলল। এরপর ওরা প্রবেশ করল কিছু সাঁওতাল গোষ্ঠীর মানুষের আবাসস্থলে। পরিষ্কার নিকোনো উঠানে কয়েকটা মাটির বাড়ি নিয়ে তাদের বাস। পথে যেতে যেতে একটা বাড়ির দিকে আর চোখে তাকিয়ে হারু মিনাকে বলল ওইটা নাকি ডাইনি বুড়ির ছেলের বাড়ি। মিনা এবার হারুকে ডাইনি বুড়ি যেখানে থাকে সেখানে নিয়ে যেতে বললে হারুর চোখে ভয়ের ছায়া দেখল মিনা। কিন্তু যে কাজে ওরা এসেছে তার জন্য তো সেখানে যাওয়া খুব দরকার। অগত্যা এই ব্যাপারটা হারুকে বোঝাতে সে রাজি হলো। তবে ঠিক হলো অন্ধকার নামার আগেই সেখান থেকে ফিরতে হবে। হারুর নির্দেশিত পথে গ্রামের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছালো ওরা। জায়গাটা বন জঙ্গলে ঘেরা। একটা সরু পায়ে চলা পথ ধরে এগিয়ে যেতেই হোগলা পাতার ছাউনি দেওয়া বেড়ার ঘরটা দৃষ্টিগোচর হলো। ঘরটার সামনে আম কাঁঠালের ভিড় আর পিছনে ঘন বাঁশ ঝাড়। জিতেনের গাটা কেমন যেন শিরশির করে উঠল। মিনার মধ্যে কিন্তু সেসব কোনো ব্যাপার নেই। সে উল্টে তাজা অক্সিজেন নেওয়ার উদ্দেশ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর ঠিক সেই সময় গন্ধটা পেল সে। মিনার ভ্রু দুটো কোঁচকে যায়। এদিক ওদিক ভালো করে তাকিয়ে সে ঘরটার চারপাশটা ঘুরে দেখার জন্য এগোয়। এদিকে আকাশের শেষ আলোটাও নিভু নিভু। হারু উসখুস করছে। একে তো জায়গাটা জনমানবহীন, তার উপর আবার ডাইনি বুড়ির ঘর। আর সেই ডাইনি বুড়িও অপঘাতে মরেছে। ততক্ষণে জিতেনের ভয়টাও কমে গিয়েছে।
যে মনের সুখে ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত। এমন সময় হঠাৎ ওদের পিছনে খসমস শব্দ হতেই চমকে ওঠে তিনজন। আপনারা কে বটেক? ঘরটার পিছন দিক থেকে একটা বেটে খাটো চেহারার মানুষ বেরিয়ে এসেছে। এই এনারা কোনোদিন গ্রাম দেখেননি তো, তাই আমি এনাদের আমাদের গ্রামটা দেখাতে নিয়ে এসেছি। খানিকটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতেই হারু বলল, তো এইখানে কেন? এটা তো আমার মরা মার ঘর আছে বটেক, তাও আবার গ্রামের সেই সে। মাকে গ্রাম থিকা তাড়াইয়া দিয়াছিল গ্রামের মাতব্বররা। এবার মিনা এগিয়ে এসে বলল, আসলে আপনার মাকে যে অপবাদ দেওয়া হয়েছিল সেটা শুনেই এখানে আসা। লোকটার চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠেছে। একটা ক্ষোভ জাগছে তার মনে। ও, আপনারা দেখতে চান ডাইনি বুড়ির ঘর কেমনে হয়? না না, আমরা বিশ্বাস করি উনি ডাইনি ছিলেন না। বিনা দোষে তাকে ঘর ছাড়া করা হয়েছিল। মিনার কথায় লোকটি এবার ঘরটির মাটির দাওয়ায় বসে হাউ হাউ করে কেঁদে ফেলে। আমার মা খুব ভালো ছিল বটেক, বাচ্চাদের খুব ভালোবাসতো। তবে যেদিন লক্ষ্মীর ছেঁড়া কুটা দেহ পাওয়া গেল, তারপর থেকে মা ওদের বিষ নজরে পড়ল। মানে? লোকটি হঠাৎ যেন একটু চমকে উঠে চুপি চুপি বলল, কাউরে বলবিন না, নইলে আমারও এই দশা হইবে। মা সন্দেহ করছিল লক্ষ্মীর ইজ্জত লুটার আর খুন হবার পিছনে ওই বুধন, নারায়ণ আরো কিছু লোকের হাত আছে। যেদিন খুন হয় সেদিন মা একটু দেখেছিল, কারণ সাঁঝ বেলায় মা ওই জঙ্গলের রাস্তা দিয়াই আইছিল। তাই ওরাই মারে খুন করছে। কিন্তু ওরাও রেহাই পাইল না। লক্ষ্মীর আত্মা উহাদেরকে মারছে। লক্ষ্মী পিশাচ হইয়া ফিরা আইছে। সবাইরে মারবে। লক্ষ্মীর মৃত্যু তদন্ত হয়নি? কেউ ধরা পড়েনি? পুলিশ আসার আগেই গ্রামের মোড়ল লোক দিয়ে দেহ দাহ করিয়ে দেয়। লোকটির কথা শুনে ওরা তো অবাক। রহস্যের জাল তাহলে অনেক বিস্তৃত। মিনারা লোকটিকে সান্ত্বনা দেয়। লোকটির নাম ধনাই। সহজ সরল মানুষটা তার মাকে খুব ভালোবাসত, তাই মায়ের অকাল মৃত্যুটা সহজে মেনে নিতে পারছে না। শুধু তাই নয়, তার মাকে মিথ্যে অপবাদ দিয়ে একঘরে করে দেওয়া হয়েছে বলেও মনের ভিতর একটা চাপা ক্ষোভ ধিক ধিক করে চলছে। মিনারা ধনাইয়ের মায়ের প্রতি সহানুভূতি দেখালো বলেই হয়তো ধনাই মন খুলে অনেক কথাই বলল। তারপর ছোট্ট কুঁড়ে ঘরের ঝাপটা খুলে ভেতরে নিয়ে গেল ওদের। মিনারা তার মোবাইলের ফ্ল্যাশের আলোয় একটা ছোট্ট চৌকি, কয়েকটা বাসন, সাদা থান এসবই দেখল। ততক্ষণে বাইরে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। হারু আর কিছুতেই ওখানে দাঁড়াতে চায় না। অগত্যা ফেরার পথ ধরল ওরা। তবে মিনা মনে মনে ঠিক করল এখানে ওকে একা একা একবার আসতে হবে। এখানে এসেই যে সন্দেহজনক গন্ধটা সে পেয়েছিল, এখন আধার বাড়ার সাথে সাথে সেটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে বুড়ির ঘরটাকে। সেদিন রাতে শোয়ার আগে মিনা আর জিতেন আলোচনায় বসল। স্থির হল
পরের দিন সকালে থানায় গিয়ে লক্ষ্মী আর বাকি লোকেদের মৃত্যুর ব্যাপারে কিছু জানার চেষ্টা করবে। সম্পাদককে ইতিমধ্যেই সবটা জানিয়েছে। উনি ফোনে থানার বড়বাবুর সাথে কথা বলে নিলে তিনি হয়তো তাদের সাথে সহযোগিতাই করবেন। সে রাতে মিনা ঘুমের মধ্যে স্বপ্নে ডাইনি বুড়ির ঘরটা আবার দেখল। ওই ঘরটা যেন মিনাকে হাতছানি দিয়ে ডাকছে। সকাল হতেই মিনা আর জিতেন প্রাতঃকালীন ভ্রমণে বেরোল। হারু সকালেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাই বেরোলো ওরা দুইজন। হাঁটতে হাঁটতে এগোলো বাজারের দিকে। সবুজ সতেজ পরিবেশের মধ্যে তাজা অক্সিজেন সেবন করে মিনাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল। তাছাড়া এলাকার মানুষজনদের সাথে আলাপচারিতাতে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ওরাও তাই সেই কাজে ব্রতী হলো। প্রথমেই নজরে পড়ল বেড়া দিয়ে ঘেরা একটা ছোট্ট চায়ের দোকান। এই সকাল 6:30তেও বেশ ভিড়। উপস্থিত লোকেদের কথা শুনে মনে হলো বেশিরভাগ লোকই কাজের সূত্রে কৃষ্ণনগর বা তার আশেপাশের শহরের উদ্দেশ্যে বাসে চাপার আগে একটু গলা ভিজিয়ে নিচ্ছে। কিছু মানুষ আবার বাজারের পসরা নিয়ে বসার আগে চা সেবন করে একটু চনমনে হওয়ার চেষ্টায়। মিনারা একটা করে চায়ের ভাঁড়া হাতে নিয়ে চা সেবনে মগ্ন হলেও কান পেতে শুনতে থাকলো মানুষজনদের আলোচনা। কিছুক্ষণ পর ভিড় একটু পাতলা হলে দোকানি ওদের জিজ্ঞেস করলো, আপনারা কি এদিকে নতুন আইছেন? হ্যাঁ, আমরা এখানে বেড়াতে এসেছি। ওই মণ্ডলপাড়ার আপনাদের হারু আছে না, ওদের বাড়িতেই এসেছি। ও, তা আপনারা কি ওদের আত্মীয় হন? না, আসলে ও যেই অফিসে কাজ করে আমরাও সেখানে কাজ করি। আমরা শহুরে মানুষ তো, কোনোদিন গ্রামগঞ্জ সেরকমভাবে দেখিনি, তাই হারু ওদের গ্রাম দেখাতে আমাদের এখানে নিয়ে এসেছে। জিতেনের কথা শুনে দোকানি গম্ভীর মুখে বলে, আমার ওই ধুবুলিয়া কিন্তু পুরো গ্রাম নয়। তাছাড়া এই বাজার এলাকাতে তো সারা বছর রাত 10টা অবধি লোকজন থাকতো মানে? আগে এখন তো সন্ধ্যেতেই ফাঁকা হয়ে যায়। রক্ত খেকো ভূত ঘুরে যে। ভূত? তাও আবার রক্ত খেকো? দেখেছেন নাকি? দোকানি আঁতকে উঠল। না বাবা, দেখার কোনো ইচ্ছা নাই, মরব নাকি। ঠিক এই সময় পাজামা পাঞ্জাবি পরা এক সৌম্য দর্শন ভদ্রলোক দোকানে এসে ঢুকলেন। মরার কথা বলছেন কেন সন্তোষ দা? আরে ডাক্তার বাবু যে, বসুন বসুন। ম্যাডাম কই? হ্যাঁ, তোমাদের ম্যাডামের শরীর খারাপ, তাই আসেননি। ডাক্তারবাবু বেঞ্চে বসলেন। তারপর মিনাদের দিকে একবার তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে দোকানিকে বললেন, তোমার নতুন খদ্দের? হ্যাঁ ডাক্তার বাবু, এনারা গ্রাম দেখতে এসেছেন। জিতেনরা ডাক্তারবাবুকে হাত জোর করে নমস্কার জানালো। ডাক্তারবাবু পরেশ চ্যাটার্জি বেশ অমায়িক মানুষ। 2 বছর হলো সস্ত্রীক এখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন। ওনার স্ত্রী রেবা চ্যাটার্জি গাইনির ডাক্তার, আর উনি হলেন হার্ট স্পেশালিস্ট। একমাত্র ছেলে বিদেশে সেটেলড। ঝাড়া হাত পা আর কি। শহুরে জীবন আর ভালো লাগছে না, তাই এই গ্রামের নিরিবিলিতে থাকবেন আর মানুষের সেবা করবেন বলে এখানে একটা নার্সিংহোম বানিয়ে এখানেই রয়ে গিয়েছেন। তার জীবন রেখা নার্সিংহোমে উন্নত মানের পরিষেবার সাথে সাথে খরচও কম, সাধারণের আয়ত্তে। তাদের সুন্দর ব্যবহার, মানুষের প্রতি ভালোবাসা ইত্যাদির কারণে এই 2 বছরেই ধনী থেকে দরিদ্র সবার কাছেই তারা খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। তো এ কথা সে কথার পর রহস্যময় মৃত্যুর কথাগুলো উঠলে তিনি বললেন, লাশগুলো পোস্টমর্টেম করার সময় তিনি নাকি সেখানে ছিলেন। একজন হার্ট স্পেশালিস্ট হিসাবে যিনি পোস্টমর্টেম করেছিলেন তিনিই তাকে থাকতে অনুরোধ করেছিলেন। এত রক্ত কিভাবে বেরিয়ে গেল, হার্টের কোনো সমস্যা ছিল কিনা, মূলত সেটা পরীক্ষা করার জন্য। তা কিছু পেয়েছিলেন? জানেন জিতেনবাবু, আশ্চর্যজনকভাবে লাশগুলোর শরীরে এক ফোঁটাও রক্ত থাকতো না, আর গলার কাছে 2
দাঁতের চিহ্ন থাকতো, মানে দাঁত ফোটানোর চিহ্ন, যেন কেউ ঘাড়ের মোটা শিরায় কামড় বসিয়ে সমস্ত রক্ত চুষে খেয়েছে। ডাক্তারবাবুর কথা শুনে মিনা অবাক হয়ে বলল, আপনার কি মনে হয় এটা কোনো মানুষ বা অপদেবতার কাজ? কি আর বলি বলুন তো, এইভাবে কোন মানুষ অন্য আর একটা মানুষকে মারবে? কোনো মানুষ কি একজন মানুষের সমস্ত রক্ত চুষে খেতে পারে নাকি? তবে জানি না কিভাবে এই অসহায় মানুষগুলোর এইভাবে মৃত্যু ঘটছে। এ পেতনির কাণ্ড, ডাইনি বুড়ি মরেও রেহাই দিল না, ওই রক্ত চুষে খাচ্ছে। এরপর আরও নানা এ কথা সে কথা বলে ডাক্তারবাবু নার্সিংহোম যেতে হবে বলে ওদের থেকে বিদায় নিলেন। তবে যাওয়ার আগে অবশ্যই মিনাদের একদিন ওনার বাড়িতে আমন্ত্রণ জানাতে ভুললেন না। ডাক্তারবাবু চলে যেতেই মিনারাও ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট শেষ করে থানার উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে নিল। থানার বড়বাবুর সাথে দেখা করে নিজেদের পরিচয় দিতেই বেশ সমাদর পেল ওরা। ওসি অমিয় হালদার ওদেরকে নিয়ে গিয়ে নিজের ঘরে বসালেন। মাঝবয়সী গোলগাল চেহারা, মাথা জোড়া গড়ের মাঠ। মানুষটার মুখের হাসি দেখলে কোনো স্নেহময় মাস্টারমশাই বলেই মনে হয়। একজন ওসির যে হোমড়া চোমড়া ভাব থাকে, এনার মধ্যে সেটা একেবারেই অনুপস্থিত। মাসখানেক হলো এখানে বদলি নিয়ে এসেছেন। মৃত্যুর ঘটনা সম্পর্কে ডাক্তারবাবু যা বলেছিলেন ইনিও তাই বললেন। মিনা পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চাইলে সাথে সাথে দেখালেন তিনি। মিনারা বুঝল তাদের সম্পাদক বেশ ভালো ব্যবস্থাই করে দিয়েছেন। বুঝলেন জিতেন বাবু, এরা মানুষের কাজ নয়। কোন মানুষ কি আর অত রক্ত নিমেষে শেষ করতে পারে? আপনি পুলিশ হয়ে কথা বলছেন? পুলিশ তো কি, মানুষই তো। ভগবানকে যেমন বিশ্বাস করি, শয়তানকেও করি। আপনি তো নিজের চোখে লাশগুলো দেখেননি, দেখলে আমার কথাই মানতেন, বুঝলেন? বুঝলাম। আচ্ছা, কিছুদিন আগে, অর্থাৎ এই সব খুনের আগে, লক্ষ্মী বলে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছিল না? লক্ষ্মী? হ্যাঁ, এখানে এসে শুনেছিলাম বটে, তবে সেটাই তো কেউ ধরা পড়েনি। আর পুলিশ যাওয়ার আগেই তার বাপ মা লাশ পুড়িয়ে দিয়েছিল। শুনেছি মেয়েটার চরিত্র ভালো ছিল না। বাহ, তদন্ত না করে মেয়েটির চরিত্র খারাপ বলে দিলেন। আর ডাইনি বুড়ির ব্যাপারটা? আরে ম্যাডাম শুনুন, চুপি চুপি আপনাদের বলছি, এইসব ওই ডাইনি বুড়ির আত্মার কাজ। বেঁচে থাকতে বাচ্চাদের রক্ত খেত, আর মরে গিয়ে জোয়ান লোকেদের রক্ত চুষে খাচ্ছে। বাহ, বেশ ভালো বলছেন তো আপনি। আজকের যুগে এসব কথা বলেন কি করে? ভালোই কুসংস্কার প্রচার করছেন। মিনার এহেন কথায় ওসি একটু না রাগ করে বললেন, ম্যাডাম, আমি ভুল বলছি না, সব মানুষের কাজ না। জিতেনের কথা না বাড়িয়ে মিনাকে উঠতে ইশারা করল। মিনা কিন্তু তখনও এক দৃষ্টে ওসির পানে চেয়ে, সেইভাবেই সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। দুজনে থানা ছেড়ে বেরিয়ে এবার হারুর বাড়ির দিকে রওনা হলো। আমার মনে হয় লোকটা বেশ টাকা খেয়েছে। লক্ষ্মীর খুনের পিছনে, ডাইনি বুড়ির খুনের পিছনে যারা আছে তারাই টাকাটা খাইয়েছে, নইলে এরকম আবল তাবল কেউ বলতে পারে? মিনা অন্যমনস্কভাবে সাড়া দেয়। ওর মস্তিষ্কে তখন ওসি অমিয় হালদারের চোখ দুটো ছবির মতো ফুটে উঠেছে। যে মানুষের চোখ ওরকম নির্ভীক বুদ্ধিশীল হয়, সে কিভাবে এরকম বোকার মতো কথা বলে? হয় লোকটা আদ্যপান্ত বিকিয়ে যাওয়া মানুষ, নয়তো লোকটার মস্তিষ্কে অন্য কোনো পরিকল্পনা আছে।
শুধু তাই নয়, লাশগুলোর ঘাড়ের কাছে যেগুলো দাঁতের কামড় বলছিলেন সেগুলোও কিন্তু বেশ সন্দেহজনক। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু দিবা নিদ্রা দিল দুইজনে। হারুদের বাড়িটা বেশ খোলামেলা। বাড়ির সামনে বিশাল উঠোন, উঠোনের চারিদিকে আম জাম কাঁঠাল গাছগুলো যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। সেখানেই জাম গাছের নিচে একটা মাচায় শুয়ে আছে জিতেন, আর মিনা বারান্দায় পাতা চৌকির ওপর। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে তারা ঠিক করল বিকেলে একবার লক্ষ্মীর বাড়ি যাবে, যদি কিছু তথ্য পাওয়া যায়। তো পরিকল্পনা মতো নাড়ুর কাছ থেকে লক্ষ্মীর বাড়ি যাওয়ার রাস্তার হদিশ জেনে নিয়ে ওরা রওনা দিল। হারুদের বাড়ি ছাড়িয়ে বাজার পেরিয়ে আরো উত্তরমুখী হাঁটা দিল ওরা। শহুরে মানুষ এত পথ কখনো হেঁটে চলেনি, কিন্তু গ্রামের এই সবুজের সমারোহে পরন্ত বিকেলে হাঁটতে বেশ ভালোই লাগছিল ওদের, বিশেষ করে জিতেনের। সাথী হিসেবে যখন মিনা আছে তখন আর কি চাই। মিনার দিকে আর চোখে তাকালো জিতেন। কোণে দেখা আলোয় মিনার মুখটা অপূর্ব লাগছে। লাল রঙের ফুলের নকশা কাটা কুর্তিতে যেন মনে হচ্ছে একরাশ গোলাপ গায়ে দিয়ে আছে। সে যেন বারবার মিনার প্রেমে নতুন করে পড়ে। এমনিতে জিতেনের মনের কুঠুরিতে মিনার প্রতি তীব্র আবেগ ভালোবাসা অনেকদিন ধরেই প্রতিপালিত হচ্ছে। শুধুমাত্র মিনার ওই কঠোর ব্যক্তিত্বের কারণে মুখ ফুটে নিজের মনের কথাটা কখনো বলতে পারেনি। আজও হলো তাই। শুধু জিতেন মুগ্ধ দৃষ্টিতে মিনার দিকে তাকিয়েই রইল। আমার দিকে না তাকিয়ে সামনে পথের দিকে তাকা। মিনার কথায় যেন জিতেনের হুঁশ ফেরে। ওদিকে পথটা এবার একটা দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে প্রবেশ করেছে। দূরে গাছগাছালির আভাস পাওয়া যাচ্ছে। নাড়ু বলেছিল মাঠ পেরোলেই যে গ্রাম, সেখানে নাকি লক্ষ্মী থাকত। আঁকা বাঁকা পথ পেরিয়ে অবশেষে যখন তারা গ্রামে প্রবেশ করল তখন সূর্য দিগন্ত রেখায় পৌঁছে গিয়েছে। গ্রামে ঢুকতেই গৃহে ফেরা পাখির দল কিচিরমিচির করে যেন ওদের স্বাগত জানালো। ক্ষেত ফেরত চাষিরা কৌতূহলের দৃষ্টিতে ওদেরকে দেখছিল। তাদেরই মধ্যে একজনের থেকে লক্ষ্মীর বাড়ির হদিশটা ওরা জেনে নেয়। ঠিকানা ধরে যথাস্থানে পৌঁছায় ওরা। ছোট্ট মাটির বাড়ি, দারিদ্রতার চিহ্ন গায়ে মেখে সেটা দাঁড়িয়ে আছে। বাড়ির উঠোনের ঠিক মাঝে তুলসী তলায় এক মাঝবয়সী মহিলা সন্ধ্যা প্রদীপ জ্বালছিল। মিনারা বেড়া ঠেলে বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করতেই সে এগিয়ে আসে। তোমাদের তো ঠিক চিনলুম না বাসা। আমরা কলকাতা থেকে এসেছি, গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু পথ ভুল করে একটা বিশাল মাঠে চক্কর কেটে তারপর এই গ্রামে ঢুকি। খুব জল তেষ্টা পেয়েছে, কাউকে তেমন দেখতে পাচ্ছিলাম না, আপনাকে দেখে এলাম। একটু জল দেবেন মাসিমা? মিনারার দিকে তাকিয়ে লক্ষ্মীর মা শশব্যস্ত হয়ে বলল, নিশ্চয়ই দেব, বারান্দায় একটু বসো দেখি, আমি জল বাতাসা আনছি। বারান্দায় পাতা একটা তক্ত পোষে দুইজন বসল। কিছুক্ষণ পর দুটো কাঁসার গ্লাসে জল আর কয়েকটা বাতাসা এনে ওদেরকে দিল। তারপর মিনারার দিকে তাকিয়ে বলল, গ্রাম দেখতে হলে দিনে দিনে দেখাই ভালো। যা দিনকাল পড়ছে, তোমার এইভাবে সন্ধেবেলা বাইর হওয়া উচিত হয়নি। কেন মাসিমা? শহরে ভয়ের ব্যাপার আছে, কিন্তু গ্রামে আবার কিসের ভয়? গ্রামের মানুষ তো খুব সহজ সরল হয়। সহজ সরল তো বটেই, ওই জন্যই তো আমার মেয়েটা। এই বলেই চুপ করলেন লক্ষ্মীর মা। আপনার মেয়েটা ছিল? ছিল? বিয়ে হয়ে গেছে বুঝি? মিনা জিজ্ঞেস করল। লক্ষ্মীর মার চোখের কোণটা ভিজে ওঠে। ছলো ছলো চোখে সে বলে, না মা, মারা গেছে। এ বাবা, কিভাবে? মিনার প্রশ্নের উত্তর না দিয়ে লক্ষ্মীর মা বলল,
গ্রামে পিশাচ ঘুরে বেড়াচ্ছে, তোমরা আবার পথ ভুল করছো। লক্ষ্মীর বাপ এক্ষুনি মাঠ থেকে ফিরবে, উনি তোমাদের মাঠ পার করে দেবেন। না না, ঠিক আছে, আমরা নিজেরাই যেতে পারবো। জিতেনের কথায় লক্ষ্মীর মা তেমন একটা আমল দেয় না। মিনা অনেকভাবে তার কাছ থেকে মেয়ের সম্বন্ধে কথা বার করতে চায়, কিন্তু লক্ষ্মীর মা মেয়ের বিষয় সম্পূর্ণ এড়িয়ে যায়। কিছুক্ষণ পর খালি পায়ে মাথায় শুকনো ডালপালা নিয়ে একজন লোক বাড়িতে প্রবেশ করে। লক্ষ্মীর মা তাকে বলে, শুনছো, এরা কলকাতার মানুষ, বেড়াতে পথ ভুলে গেছে, তুমি ওদের একটু মাঠ পার করে দাও দেখিনি, রাস্তাটা বাতলে দিও তো। লক্ষ্মীর বাবা ইশারা করলো ওর সাথে যেতে। তোমরা তাড়াতাড়ি ঘরে ফিরে যাও, এদিক ওদিক কোথাও তাকাবা না কিন্তু। তারপর স্বামীর দিকে ফিরে লক্ষ্মীর মা বলল, আর শোনো, তুমি তাড়াতাড়ি ফিরে আইসো, চিন্তায় থাকুম। লক্ষ্মীর বাবার বয়স হলেও জিতেনের থেকে এখনো দ্রুত হাঁটেন। যতই হোক গ্রামের মানুষ, তো এভাবে মাঠ পার হয়ে সঠিক রাস্তা বলে দিয়ে মিনার দিকে তাকিয়ে বলে, মারে, দিনকাল ভালো নেই, এই গ্রামে আর মানুষ বাস করে না রে। এই ভেবে সেখানে সেখানে ঘুরে বেড়াস নে মা, মেয়ে মানুষের যে অনেক বিপদ। এই যে খোকা, মারে সাবধানে নিয়ে যাইও। আধ ঘন্টার মধ্যে ওরা হারুদের বাড়ি ঢুকল। পথে আসার সময় দেখল বেশিরভাগ ঘরের আলোয় নিভে গিয়েছে। বাজারের দোকানিরাও ঝাঁপ বন্ধ করে দিয়েছে। হারুদের বাড়ি পৌঁছে দেখল রাতের খাবার তৈরি। হারুর পরিবারের সকলে ওদের জন্যই অপেক্ষা করছিল। সবে সন্ধে 7:30 বাজে, কিন্তু এই গ্রামে যেন এখনই মধ্যরাত। অগত্যা মিনারাও রাতের খাওয়া সেরে শুয়ে পড়ল। তবে বিছানায় শোয়াই সার, মিনার কিছুতেই ঘুম আসে না। সে খালি এপাশ ওপাশ করতে থাকে। একে তো এত তাড়াতাড়ি ঘুমায় না, তার উপর চোখ বন্ধ করলেই এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সেই বুড়ির বাড়ি যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। এভাবে ঠিক কতক্ষণ কেটেছে বলা মুশকিল। একটা সময় মিনা বিছানায় উঠে বসে। বাইরে অবিরাম ঝিঁঝি পোকা আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে বিছানা থেকে নামে সে। তারপর আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বুড়ির বাড়িটা যেন ক্রমেই তাকে কাছে ডাকছে। সে আর অগ্রাহ্য করতে পারছে না। তাকে যে এবার যেতেই হবে। তবে সঙ্গে কাউকে নিলে চলবে না, তাকে একাই যেতে হবে। মিনা সেই মতো এতটুকু শব্দ না করে হারুর বাড়ি ছেড়ে বেরোল। হাঁটা দিল বুড়ির বাড়ির দিকে। এতই দ্রুত হেঁটে চলল যে এই মুহূর্তে মিনার পদচারণের সাথে কোনো মানুষই হয়তো পাল্লা দিয়ে হাঁটতে পারবে না। জঙ্গলের রাস্তায় প্রবেশ করতেই সামনে কতগুলো চার পেয়েদের দেখল মিনা। হালকা চাঁদের আলোয় তাদেরকে শিয়াল বলে চিনতে পারল। শিয়ালগুলো মানুষ দেখে এগিয়ে এলো। তবে মিনাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। এক মুহূর্ত দাঁড়িয়ে চেয়ে থেকে তারপর পিছন ফিরে দূরদার করে দৌড় লাগালো। পশুগুলোর কাণ্ড কারখানা দেখে মিনার হাসি পায়। এদিকে গাছের ঘন ঘটার জন্য চাঁদের আলো প্রবেশ করতে পারছে না। তাতে অবশ্য মিনার অসুবিধা নেই। সে ধীরে ধীরে বুড়ির ঘরের ঝাঁপের সামনে এসে দাঁড়ালো। তার হাতের আলতো চাপে বুড়ির ঘরের দরজাটা খুলে গেল। ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল সে।
তারপরে অন্ধকারের মধ্যে তক্তপোস্টার উপরে বসে কিসের যেন প্রতীক্ষা করতে থাকল। কিছুক্ষণ সেভাবে বসে থাকার পর নাক টেনে কোনো কিছুর গন্ধ শুকতে থাকল মিনা। হ্যাঁ, সেই গন্ধটা আবার পাচ্ছি, আর প্রবল ভাবে। কেমন যেন ঝাঁঝালো আর টক টক গন্ধ। হঠাৎ একরাশ কালো মেঘ আকাশটাকে ঢেকে দিল। এতক্ষণ বাইরে মৃদু বাতাসে গাছপালাগুলো মাথা নেড়ে খেলছিল, এখন যেন তারা খেলা থামিয়ে কিসের আশঙ্কায় প্রহর গুনছে। ইতিমধ্যে ঝিঁঝি পোকাদের ডাকও থেমে গিয়েছে। বাইরের প্রকৃতি গুমোট হয়ে গেলেও ঘরের মধ্যে তাপমাত্রাটা কিন্তু কমছে, বেশ অনুভব করতে পারে মিনা। ঠিক এই সময় জানলার দিকে নজর যায় তার। একরা সাদা কুয়াশা দ্রুত বেগে বাঁশঝাড় পেরিয়ে ছুটে আসছে। মিনার কিছু করে ওঠার আগেই কুয়াশাটা জানলা গলে বুড়ির ঘরে ঢুকে পড়ে। তারপর একটু একটু করে মিনার সামনে এসে স্থির হয়। মিনার চোখের সামনেই সেটা ঘনীভূত হতে হতে একজন বৃদ্ধার আবছা রূপ ধারণ করে। বৃদ্ধার অবয়বটি জ্বলন্ত চোখে মিনার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই গুড়গুড় শব্দে মেঘ ডাকল, ঝমঝম করে শুরু হলো বৃষ্টিপাত। যখন সূর্যদেব সবে পূব দিকে উঁকি মারেন, তখনই বাড়ির সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে যান। হারুর বাবা উঠে যায় মাঠে, হারুর মা উঠোন ঝাড় দিতে শুরু করে, আর নাড়ু গরুগুলোকে গোয়াল ঘর থেকে বাইরে বার করে। কিন্তু আজকে সে নিয়ম যেন লঙ্ঘিত হল। আজ সূর্যদেব স্বমহিমায় নিজ অবস্থানে আসার অনেক পরে বাড়ির সবার ঘুম ভাঙল। প্রায় 7টা বাজে, তাও যেন ঘুমের রেশটা কিছুতেই কাটছে না। নারুর মা উঠে মিনাকে ঘরে দেখতে না পেয়ে এবং দরজা খোলা দেখে জিতেনকে মিনার ব্যাপারে জিজ্ঞেস করে। ও হয়তো খুব সকালে উঠে মর্নিং ওয়াকে গেছে, আপনি চিন্তা করবেন না মাসিমা, একটু পরেই ফিরে আসবে। এ কথা শেষ হতে না হতেই মিনা হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে। কেমন যেন আলো থালো বেশ তার। কিরে, কখন হাঁটতে বেরিয়েছিলিস তুই? আমাকে ডাকতে পারতিস, আমিও তোর সঙ্গে যেতাম। এখানে এসে তো খালি ভালো মন্দ খেয়ে বেড়াচ্ছি, না জানি ওজনটা আমার কতটা বেড়ে গেছে। মিনা একটু অবাক হয়, তারপরে বলে, মর্নিং ওয়াকে? ও হ্যাঁ, ওই তো খুব ভোরেই বেরিয়েছিলাম, সবাই তখন ঘুমোচ্ছে। জানো দিদি, আজ আমরা খুব ঘুমিয়েছি, এই একটু আগে সবাই উঠলাম। নাড়ু গরুর নাদায় জল দিতে দিতে বলল, তাই? আচ্ছা নাড়ু, এখন ডাক্তার পরেশ চ্যাটার্জিকে কোথায় পাওয়া যাবে? ডাক্তারবাবু সকাল 9টায় নার্সিংহোমে চলে যান। আর তার স্ত্রী? ওনার যেতে একটু দেরি হয়, এই 11টার মধ্যে যান। জানো দিদি, ডাক্তারবাবুকে এখানকার মানুষ ভগবান বলে মানেন। কয়েক মাস হয়েছে নার্সিংহোমটা চালু হয়েছে, ডাক্তারবাবুর চিকিৎসার জোরে কত দূর দূর থেকে লোক আসে ওখানে। ডাক্তারবাবুর খুব ইচ্ছা নার্সিংহোমটাকে আরও বড় করবেন। বুঝলাম। জিতেন, চল তো জীবনরেখা নার্সিংহোমে, একটু দেখে আসি নার্সিংহোমটা কেমন। তাছাড়া ডাক্তারবাবুর স্ত্রীর সাথেও আলাপ করে আসি। জল খাবার খেয়ে দুইজনেই স্নান সেরে নিল। নাড়ুর কাছ থেকে নার্সিংহোমের পথটা জেনে নিয়ে সেই মতো পথ চলা শুরু করলো দুইজনে। নার্সিংহোমটা সেই লক্ষ্মীদের বাড়ি যাওয়ার পথে, তবে সেই বিশাল মাঠটা পার হতে হবে না। মাঠটাকে ডান হাতে রেখে গাছপালা ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আর একটু এগোলেই উঁচু পাঁচিল দেওয়া দোতলা নার্সিংহোম। যথাস্থানে পৌঁছে রিসেপশনে গিয়ে মিনা রেবা চ্যাটার্জিকে দেখাবে বলে অ্যাপয়েন্টমেন্ট নিল। রেবা চ্যাটার্জির চেম্বারের সামনে বেশ লাইন, তাও মিনারা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকল।
ওরা বসে আছে ঠিক তখনই ডাক্তার পরেশ চ্যাটার্জি সেখান দিয়ে যাওয়ার সময় ওদেরকে দেখে থমকে গেলেন। আরে কি ব্যাপার, আপনারা এখানে? আর বলবেন না, গাইনির সমস্যা আমার অনেক দিনের, সময়ের অভাবে এতদিন সম্ভব হয়নি। আজ ম্যাডামের নাম ডাক শুনে আর সময় পেয়ে ভাবলাম একবার ওনাকে দেখিয়ে নি। হ্যাঁ, ভালোই করেছেন। তবে এখানে তো লম্বা লাইন, অনেক সময় লেগে যাবে। আসুন, আমার সাথে আসুন দেখি। এই বলে ডাক্তারবাবু মিনাকে নিয়ে সরাসরি ওনার স্ত্রীর চেম্বারে ঢুকে গেলেন। ডাক্তার রেবা চ্যাটার্জির বয়স ৪৫-এর কাছাকাছি হলেও অনায়াসে তাকে ৪০-এর কোটায় ফেলাই যায়। মার্জিত পোশাকে তার প্রবল ব্যক্তিত্ব ফুটে উঠেছে। মিনারা যখন ঢুকল তিনি তখন অন্য রোগী দেখছিলেন। পরেশ চ্যাটার্জি চেম্বারে ঢুকেই বললেন, এই যে রেবা, ইনি এই গ্রামের অতিথি। তোমার নাম ডাক শুনে তোমার কাছে দেখাতে এসেছেন। তাও অতিথিকে তো এভাবে অপেক্ষায় রাখতে পারি না, তাই সাথে করে নিয়ে এলাম। একটু হেসে ডাক্তার রেবা চ্যাটার্জি বললেন, বেশ করেছ, আমি এদের ছেড়ে দিয়েই ওনাকে দেখছি। ডাক্তারবাবু চলে গেলেন। কিছুক্ষণ পর রোগীকে বিদায় দিয়ে মিনাকে তার সমস্যা বলতে বললেন রেবা চ্যাটার্জি। মিনাও মনে মনে প্রস্তুত ছিল, তাই এক কাল্পনিক সমস্যার কথা সে বলল। তিনি মিনাকে এই নার্সিংহোম থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বললেন। তুমি এখানে কতদিন আছো? বেশি দিন নয়। ঠিক আছে, আমি বলে দেব, ওরা তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দেবে। অশেষ ধন্যবাদ আপনাকে। আসলে এখানে বেশি দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু এখানে যা ভূতপেতনির আক্রমণ চলছে তাতে আর বেশি দিন থাকা যাবে না। ভূতপেতনি? ও, তুমিও এসব গালগল্প বিশ্বাস করছো নাকি? তোমার মতো মডার্ন মেয়ে এসব মানো নাকি? না, মানে যেভাবে খুন করা হয়েছে তাতে তো আর কিছু ভেবে পাচ্ছি না। এই নিয়ে তো ওনার সঙ্গে আমার তর্ক হয়। ডাক্তার হয়ে এসব কুসংস্কার উনি কিভাবে বিশ্বাস করেন কে জানে। আমি তোমায় বলছি, শোনো, ভূত নয়, এর পিছনে গভীর রহস্য আছে। এখানকার পুলিশ তো কোনো কমমেন্ট নয়, সিআইডির এখানে আসা দরকার, বুঝলে? তারপর প্রেসক্রিপশন লিখে মিনার হাতে দিয়ে বললেন, আপাতত এই ওষুধগুলো খাও, তারপর টেস্ট করিয়ে আমায় রিপোর্ট দেখিও। চেম্বার থেকে বেরিয়েই মিনা জিতেনকে বলল, আমায় শিগগির কলকাতা যেতে হবে, কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। তুই হারুদের বাড়ি ফিরে যা, আমি রাতের মধ্যে ফিরে আসব। রাতে ফিরবি? তুই জানিস না এখানে রাতে কি হয়। তুই কাল সকালেই ফিরিস। সে দেখা যাবে, কিন্তু তুই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকবি না। এই বলে মিনা টোটো নিয়ে ধুবুলিয়া স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করল। মিনাকে ছাড়া জিতেনের একেবারেই ভালো লাগছে না, তাই দুপুরের ঘুম দিয়ে কিছুটা সময় কাটানোর পর নারুর সাথে ওদের চাষের জমি দেখতে গেল। জমিতে মাটি তৈরির কাজ চলছে। ট্র্যাক্টর দিয়ে নিচের মাটি ওপরে আর ওপরের মাটি নিচে করে ধান চাষের উপযোগী করে তোলা হচ্ছে। ট্র্যাক্টরের মালিক জমির আলে বসে খাতা পেন নিয়ে হিসেব করছে কতবার ট্র্যাক্টর পুরো জমি পাক খাচ্ছে। জিতেনের এসব একটা নতুন অভিজ্ঞতা, তাই সেও তার ক্যামেরায় এই সমস্ত দৃশ্যের ছবি তুলল। বেশ কিছুক্ষণ সেখানে কাটানোর পর সন্ধ্যের আধার ঘনিয়ে আসতে না আসতেই আবার বাড়ির পথ ধরল ওরা। রাত ৮টা বাজে প্রায়। মালতী অনেক চেষ্টা করেও বিকেল বিকেল কিছুতেই আসতে পারল না। ধুবুলিয়ার রায়পুরে তার বাপের বাড়ি, ভাইয়ের বিয়ে, তাই ১ সপ্তাহের জন্য বাপের বাড়ি আসছে সে। ছেলে মেয়ে স্বামী কয়েকদিন পর আসবে, কিন্তু পার্লার থেকে রূপচর্চা করে বেরুতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। তাও পরিমরি করে কৃষ্ণনগর লোকাল ধরে তারপর বাসে চেপে ধুবুলিয়া বাজার আসতে সেই বেজে গেল 7:30। এখানে এসে তো আর এক বিপত্তি, এই সন্ধে রাতেই দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে, টোটো নেই বলা যায়। এদিকে তার ব্যাগে দামি শাড়ি, গয়না, মালতীর পরনেও গয়না কম নয়, গলায় সোনার চেন,
হাতে একটা মোটা ভালা, কানে দুল। অবশ্য এখানে কোনোদিনও চুরি ডাকাতি হয় না, তাই সে এসব পরেই এসেছে। কিন্তু টোটো না পেলে তো খুব মুশকিল। এখানকার মোবাইল নেটওয়ার্ক খুব খারাপ, বারবার কল করেও বাপের বাড়ির কাউকে ফোনে পাচ্ছে না। আসলে ও আজকে যাচ্ছিল তার ভাইকে সারপ্রাইজ দেবে বলে, তাই আগের থেকে বাপের বাড়ি ফোন করে জানায়নি সে। আর এই পরিস্থিতিতে এখন সে নিজেই বিপদে পড়ে গিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা টোটোর দেখা পেল, তবে কাছে যেতেই একটা বিশ্রী চোলাইয়ের গন্ধ নাকে এসে লাগলো মালতীর। কিন্তু আর তো কোনো টোটোর দেখা নেই, তাই একরকম বাধ্য হয়েই মালতী তার দশাশয় শরীরটাকে টোটোর সিটে এলিয়ে দিল। মাঝবয়সী মেদো চালক গান গাইতে গাইতে গাড়ি স্টার্ট দেয়। তারপর ধীরে ধীরে বাজার এলাকা ছাড়িয়ে জীবনরেখা নার্সিংহোম পার করে উত্তরের নির্জন রাস্তাটা ধরল টোটো। জায়গাটা একেবারেই জনমানবহীন। আশেপাশে ছোট ছোট ঝোপের ঢিবি, কালো পিচের রাস্তা জ্যোৎস্নার আলোতে চিকমিক করছে। টোটোটা চলতে চলতে হঠাৎ থেমে গেল। কি হলো, থামলে কেন? দেখুন না দিদি, কেরা যেন পথের উপরে অনেকগুলো গাছের ডাল ফেলে রাখছে। প্রমাদ গুনল মালতী, এরকম তো হওয়ার কথা নয়। পথের মধ্যে ডালপালা কে রাখবে? চোর ডাকাত নয় তো? ভাবতে ভাবতে গাড়ি থেকে নামলো সে। টোটো চালকও টলমলে পায়ে ডালপালা তোলার জন্য এগিয়েছে। আর হেলায় আবার কিডা ফেললে কে জানে, রাত বেরিতে ঝামেলা। এমন সময় একটা কচমচ শব্দ হলো। তৎক্ষণাৎ পথের পাশের ঝোপটার দিকে চাইল মালতী। ঝোপটা অস্বাভাবিকভাবে তুলছে। একটা চাপা আতঙ্ক তার চোখে জমা হলো। এমন সময় মালতীকে চমকে দিয়ে হঠাৎ একটা বিভৎস মূর্তি ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসে। কি ভয়ানক তার চেহারা! ভয়ঙ্কর লাল চোখ, বাজ পাখির ঠোঁটের মতো নাক, আর বিশাল বড় দুটো সদন্ত। কালো আলখাল্লায় তার পুরো শরীরটা ঢাকা। আবার একটা জান্তব শব্দ তুলে তার মুখের থেকে বেরিয়ে এলো সদন্ত দুটো। তারপর তার ছুরির মতো নখ দিয়ে দুহাত মালতীকে ধরার জন্য প্রসারিত করল সে। ওদিকে প্রচন্ড ভয়ে মালতী স্থানবৎ দাঁড়িয়ে রইল। টোটোর চালকটা এই দৃশ্য দেখে ভয় পেয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগায়। আর মোটা শরীর নিয়ে মালতী দুই পা দৌড়েই গাছের আড়ালে লুকিয়ে পড়ে। প্রচন্ড ভয়ে ঠকঠক করে কাঁপছে সে। মনে মনে রাম নাম করতে আরম্ভ করেছে। রাম 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 রাম। গাছের আড়াল থেকে সেই বিভীষিকাটাকে দেখার চেষ্টা করছে, পাছে সেটা তার পিছু না নেয়। এমন সময় হঠাৎ একটা কালো হাত ওর কাঁধে এসে পড়ল। চমকে তাকাতেই দেখে সেই বিভৎস পিশাচ কখন যেন ওটা তার পিছনে এসে দাঁড়িয়েছে। এবার ধীরে ধীরে সেটার মুখ মালতীর ঘাড় লক্ষ্য করে এগিয়ে আসে। ভয়ে মালতী দুই চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার আগে মালতীর চোখে পড়ল বিশাল ডানাওয়ালা আবছায়া কিছু একটা আকাশ থেকে উড়ে এসে যেন মাটিতে দাঁড়ালো। তারপর সেটা একটা হাত লম্বা করে পিশাচির গলাটা টিপে ধরল। ছটফট করতে শুরু করলো সেই পিশাচি। সেই আতঙ্কগ্রস্ত অবস্থায় সবিস্ময়ে মালতী দেখল একটা কালো ছায়া, যার লাল দুটো চোখ,
আর লাল ঠোঁটের পাশে দুটো তীক্ষ্ণ সদন্ত। এত কিছু মালতীর স্নায়ু সহ্য করতে পারল না। জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মাটিতে। ওদিকে পিশাচটা সেই কালো ছায়ার বেষ্টনী থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল। ধস্তাধস্তিতে তার আলখাল্লা সরে গিয়ে উন্মুক্ত হলো ঘাড়ের কাছটা। আর তখনই সেই কালো ছায়ার লাল চোখ দুটো কিসের এক লালসায় যেন জ্বলে উঠল। পর মুহূর্তে এক ঝাটকায় পিশাচটাকে নিচে টেনে নামিয়ে তার ঘাড়ে দাঁত বসিয়ে দিল সেই কালো ছায়া। তীক্ষ্ণ একটা চিৎকার করে উঠল পিশাচটি। তার সেই চিৎকারে আশেপাশের গাছ থেকে কেবল কয়েকটা পাখি নড়ে চড়ে উঠল, তবে মানুষের কোনো দেখা মিলল না। চারপাশের এক অপরূপ শোভার মধ্যে মিনার হাত ধরে বসে আছে জিতেন। জায়গাটা সুইজারল্যান্ড হবে। দূরে বরফের প্রাচীর ভেঙে ট্রেন ছুটে যাচ্ছে। মনের আনন্দে পরিবেশটাকে উপভোগ করছে জিতেন। মিনাকে এত কাছে পেয়ে সে যেন আজ ধন্য। এমন সময় হঠাৎ রসভঙ্গ হলো। মোবাইল ফোনটা বাজতে শুরু করল। মিনা ইশারায় মোবাইলটা ধরতে বললে সে মাথা নেড়ে না বলে সেই মুগ্ধ হয়ে যাওয়া দৃষ্টি নিয়ে মিনার দিকেই চেয়ে রইল। মোবাইলটা কিন্তু থামার নয়, ক্রমাগত আর্তনাদ করে চলেছে সে। এবার হঠাৎ দেখা গেল মোবাইলের অত্যাচারে জিতেনের চারপাশটা কেমন যেন ধূসর হতে শুরু করেছে। ক্রমে মিনার মুখটা অস্পষ্ট হয়ে আসছে। চারপাশে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। জিতেন তার প্রেয়সীকে হারানোর যন্ত্রণায় ছটফট করে উঠল। মিনার নাম ধরে চিৎকার করে উঠতেই যাবে, এমন সময় হঠাৎ চোখটা খুলে যায়। গাঢ় অন্ধকারের মধ্যে এইবার সে যেন বাস্তবে ফিরে আসতে পারে। সেই তো এখন ধুবুলিয়ায়। ঘড়িতে এখন রাত 10টা। গ্রামের মতো না হলেও রাত 10টা মানে ধুবুলিয়াতে মধ্যরাত। আরও খানিকটা সম্বিত ফিরতেই তার খেয়াল হয় তার এই রঙিন স্বপ্নের হত্যাকারীকে। ওই যে মোবাইল ফোনটা একভাবে বেজে চলেছে। ফোনটা হাতে তুলে নিয়ে দেখল একটা অজানা নাম্বার। নমস্কার জিতেন বাবু, আমি ওসি অমিয় হালদার বলছি। একবার থানায় আসতে পারবেন? থানায়? এত রাতে? রাত মজায় হাসালেন। আপনাদের মতো কলকাতাবাসীদের তো সন্ধ্যা। এক রক্তচোষা মরেছে আর এক রক্তচোষার হাতে। আমার কথা তো সেদিন বিশ্বাস করেননি। রক্তচোষা আছে। যেহেতু উপরওয়ালার হুকুম, সব তথ্য আগে আপনাদের জানাতে হবে, তাই আপনাকে জানালাম। কাল কিন্তু অন্য মিডিয়া আসতে পারে। আচ্ছা, আমি আসছি। ম্যাডামকে নিয়ে আসবেন, অবশ্য ভয় না পেলে। না, সে তো কলকাতায়, আমি একাই যাচ্ছি। নারুকে ঘুম থেকে তুলে ব্যাপারটা বলতেই সে জিতেনকে সাইকেলের পিছনে বসিয়ে ছুটল থানার উদ্দেশ্যে। এখানে রাত বিরেতে বেরোতে হয় বলে প্রায় সকলেরই সাইকেলে আলো লাগানো। অন্ধকার রাস্তায় সেই আলোতেই প্যাডেল দ্রুত চালালো নারু। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল থানায়। থানার সামনে আসতেই ওরা দেখতে পেল পুলিশ ভ্যানের পাশে একটা স্ট্রেচারে কালো কাপড়ে ঢাকা একটা বডি। সেটাকে পাশ কাটিয়ে ওসির ঘরে ঢুকলো ওরা। আসুন আসুন জিতেন বাবু, দেখুন দেখি কি ভুতুরে কাণ্ড। কি হয়েছে? 9টার দিকে একটা ফোন এলো। ফোনে একজন লোক ফ্যাস ফেসে গলায় রায়পাড়ার জঙ্গলের কাছে ফোর্স নিয়ে যেতে বলল। তা গিয়ে দেখি একজন মোটা মতো মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একজন পিশাচ মরে পড়ে আছে, আর দূরে একটা চালকহীন টোটো পড়ে আছে। পিশাচ মরে পড়ে আছে? হ্যাঁ, প্রথমে তো তাই ভাবলাম, পরে আলো ফেলে ভালো করে দেখি ওই জায়গায় পিশাচের মুখোশ পরা একটা লোক। দেখেছেন, সেদিন আমরা ঠিকই বলেছিলাম
এই সব খুনের পিছনে মানুষেরই হাত আছে। আরে আগে পুরোটা শুনুন। ওই যে মহিলা পড়েছিলেন, তাকে ধারে কাছে নার্সিংহোম ছিল বলে ওখানে নিয়ে গেলাম। ওখানে জ্ঞান ফিরলে উনি বললেন একটা পিশাচ ওনাকে আক্রমণ করেছিল। পিশাচটা যখন তাকে কামড়াতে যাবে তখন আকাশ থেকে নাকি আর একটা পিশাচ উড়ে এসে সেই পিশাচটাকে আক্রমণ করে। দুই ভয়ানক পিশাচকে দেখে তিনি নাকি অজ্ঞান হয়ে যায়। মানেটা কি হল? মানে কি দাঁড়ালো? একটা তো মানুষ, তাহলে আরেকটা পিশাচ? আমার মনে হয় সেটা লক্ষ্মী বা ডাইনি বুড়ির আত্মা হবে। কিন্তু এই লোকটাকে, এই কি ওই রক্তচোষা বা পিশাচ সেজে খুন করত? কিন্তু কেন? যে উত্তর দিত সে তো রক্তচোষার আক্রমণে মারা গেছে। কেউ কি রক্ত শূন্যতায় মারা গেছে? গলায় কি দাঁতের চিহ্ন আছে? গলায় দাঁতের চিহ্ন আছে, বাকিটা পোস্টমর্টম করলে বোঝা যাবে। হ্যাঁ, তাহলে পোস্টমর্টমের রিপোর্ট এলে আমাকে একবার জানাবেন, আর লোকটার পরিচয় পেলেও আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো জানাবো, কিন্তু এসব রক্ত চোষার জন্য নিজের প্রাণ থাকলে হয়। ওসির মুখে ভয়ের ছায়া ফুটে উঠল। জিতেন আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। রাত বাড়ছে, এই অবস্থায় তাড়াতাড়ি ফিরতে হবে ওদেরকে বাড়ি। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে নাড়ু তাড়াতাড়ি প্যাডেল করতে শুরু করে। অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে জিতেনের বারবার মনে হয় কেউ যেন ওদের ওপর নজর রাখছে। তাকে দেখা যায় না, কেবল তার উপস্থিতিটা অনুভব করা যায়। এরকম অনুভূতি জিতেনের এর আগে অনেক কেসেই হয়েছে। যতবার সে একা থাকে ততবারই যেন এরকম একটা অনুভূতি হয়। পরদিন সকাল হতেই জিতেন সন্তোষদার চায়ের দোকানে ছুটল। তার আগে সম্পাদককে ফোনে সবকিছুই জানিয়েছে সে, তবে মিনাকে কিছুতেই ফোনে পেল না। ওর ফোনটা বন্ধ। মিনার ব্যাপারে সম্পাদকও কিছু বলতে পারল না। সন্তোষদার চায়ের দোকান আজ সরগরম। চা পানের সাথে সাথে মানুষ রক্তচোষা আর অশরীরী রক্তচোষাকে নিয়ে জোর আলোচনা চলছে। হ্যাঁ, মানুষ রক্তচোষার ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না, কারণ তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে অশরীরীর রক্তচোষা হিসাবে ডাইনি বুড়ি এবং লক্ষ্মীর নামটা শুনতে পেল জিতেন। এসব শুনতে শুনতে চায়ের দোকানে বেশ কিছুটা সময় কাটিয়ে প্রাতরাশ সেরে জিতেন থানায় গেল। থানার সামনে আজ বেজায় ভিড়। একটু এগিয়ে যেতেই জিতেন বুঝল বিভিন্ন মিডিয়া থেকে সাংবাদিকেরা এসেছে আজ। অমিয়বাবু খুব ব্যস্ত। বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের উত্তর কোনো মতে দিয়ে তিনি যেন একরকম সেখান থেকে পালিয়ে থানায় নিজের ঘরে গিয়ে বসলেন। ভিড়ভাট্টা ঠেলে জিতেন যখন তার ঘরে প্রবেশ করল, অমিয়বাবু তখন তার গড়ের মাঠের ঘাম রুমাল দিয়ে মুছছেন। লোকটার পরিচয় পেলেন? কে, জিতেন বাবু? আসুন আসুন। হ্যাঁ, ডাক্তারবাবু তাকে শনাক্ত করলেন। ডাক্তার পরেশ চ্যাটার্জি? তিনি কি করে দেখলেন? আজ সকালেই তাকে বডি দেখানোর জন্য হাসপাতালে যিনি পোস্টমর্টম করেন তিনি ডেকেছিলেন। বডি দেখে ডাক্তারবাবু তো হতভম্ব। লোকটার নাম লক্ষণ মণ্ডল, ওরফে লখাই। সাঁওতালপাড়ায় থাকে। ডাক্তারবাবু ওকে নার্সিংহোমে কাজ দিয়েছিলেন। এরকম অনেককেই তিনি কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু সে যে পিশাচ সেজে মানুষকে আক্রমণ করতে পারে সেটা ডাক্তারবাবু বিশ্বাসই করতে পারছেন না। এসব করার কারণটাই বা কি? আর টোটো চালকটা? হ্যাঁ, টোটোটা কার জানা গেছে, কিন্তু তার কোনো খোঁজ পাইনি। স্পটের আশেপাশে অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো ট্রেস পাইনি। ওর বাড়িতে, ওর চেনা পরিচিতের বাড়িতেও খোঁজ নিতে লোক পাঠিয়েছি। কিছু খবর পেলে আপনাকেই আগে জানাবো। ফিরতে ফিরতে আবারও একবার মিনাকে ফোন করার চেষ্টা করে সে।
কিন্তু সেই একই কথা, ফোন এখনো সুইচড অফ। সারাদিনেও কি মিনার ফোন চালু হলো না? এসব ভাবতে ভাবতেই দিনটা পার হয়ে যায় জিতেনের। সন্ধ্যের দিকে মিনা নিজেই ওকে ফোন করে। ফোন চালু না রাখায় মিনাকে 10টা কথা শোনায় জিতেন। মিনা সেসবে পাত্তা না দিয়ে আগামীকাল একবার সকালের দিকে ডাক্তারবাবুর বাড়িতে যেতে বলে জিতেনকে। ডাক্তারবাবুর বাড়ির ভেতরটা ভালো করে দেখবি, ওনাদের বিভিন্ন কথায় বাজিয়ে দেখবি ওরা লোক কেমন। তুই কি ওদের সন্দেহ করিস? শুধু ওদের কেন, ওসিকেও সন্দেহ করি। যাই হোক, যা বললাম কর। জিতেন বোঝে মিনা তার মানে কলকাতায় গিয়ে বসে নেই, নিশ্চয়ই অনেক সূত্র পেয়েছে সে। যাক, আর কোনো মানুষ মরে যাওয়ার আগে রহস্যটা ভেদ হলেই ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে ডাক্তার পরেশ চ্যাটার্জির বাড়ির দিকে গেল জিতেন। বাড়ি পৌঁছে কলিং বেল টিপতেই স্বয়ং ডাক্তারবাবু দরজা খুললেন। আরে জিতেন বাবু যে, আসুন আসুন। ঢুকতেই বিশাল বড় একটা ডাইনিং হল আর দামি দামি আসবাবপত্র জিতেনকে স্বাগত জানালো। ধনী হওয়ার সাথে সাথে ডাক্তারবাবু যে বেশ রুচিশীল তা ওনার বাড়ির অন্দরমহলের সাজসজ্জা দেখলেই বোঝা যায়। নরম সোফার উপরে বসতেই জিতেনের শরীরটা যেন মখমলের গদিতে ডুবে গেল। তারপর জিতেন বাবু, আজ হঠাৎ এই অধমকে মনে পড়ল। আর ম্যাডাম কই? তাকে তো নিয়ে আসতে পারতেন। মিনা অফিসের ডাকে কলকাতায় গেছে। আমি এদিকে হাঁটতে হাঁটতে এলাম, তো ভাবলাম যে দেখি ডাক্তারবাবু বাড়িতে আছেন কিনা। আমার তো তা মনে হচ্ছে না, নিশ্চয়ই পরশুর ঘটনার খোঁজ খবর নিতে এসেছেন। ডাক্তার রেবা চ্যাটার্জি ডাইনিং হলে প্রবেশ করতে করতে বললেন। জিতেন বেশ অপ্রস্তুত হয়ে গেল। ডাক্তারবাবু অবাক হয়ে জিতেনের দিকে তাকিয়ে বললেন, এসব কি বলছো রেবা? উনি ওসব ব্যাপারে আমার কাছে আসবেন কেন? আরে সাংবাদিক মানুষ, তুমি যে পোস্টমর্টমের সময় ওখানে ছিলে, কি দেখেছ, এসব ব্যাপারে হয়তো জানতে চাইবেন। না না ম্যাডাম, সেসব নয়, আমি এমনি এসেছি। তাছাড়া আমি তো একজন ফটোগ্রাফার, এসব প্রশ্ন উত্তরের মধ্যে আমি নেই, ওটা মিনার কাজ। এসব বলে জিতেন পরিস্থিতি থেকে যেন রেহাই পেতে চাইল। সে যাই হোক, আপনি জিজ্ঞাসা করলেও সেটা অন্যায় হতো না। আমিও চাই এসব খুনের রহস্যভেদ হোক। কিন্তু কি জানেন, আপনাদের ডাক্তারবাবু থেকে রক্তচোষার হামলা বলেই মানেন। ডাক্তার হয়েও যে কিভাবে ভূত প্রেতে বিশ্বাস করেন কে জানে। আচ্ছা জিতেন বাবু, আপনি বলুন দেখি, কে এইভাবে একটা মানুষের শরীরের পুরো রক্ত খেতে পারে? আগেরগুলোর বডি না হয় কয়েকদিন পর পাওয়া গিয়েছে, কিন্তু কালকেরটা কয়েক ঘন্টার মধ্যে পুরো শরীরটা রক্ত শূন্য, কি সম্ভব? ডাক্তারবাবু নিজের সপক্ষে যুক্তি দেখালেন। এবারও কি দাঁতের চিহ্ন পাওয়া গেছে? হ্যাঁ, নইলে বলছি কি। কিন্তু যে মরেছে সে নিজেই তো পিশাচ্ছে যে ভদ্রমহিলাকে আক্রমণ করেছিল। সেটাই তো রহস্য। এর পিছনে নিশ্চয়ই একটা চক্র আছে। কি উদ্দেশ্যে সব করছে কে জানে। জিতেনবাবু, আপনার কাগজে বেশ করে এটা নিয়ে লিখুন তো, আসল চক্রটা ধরা পড়ুক। জিতেন কিছু একটা বলতেই যাবে, তার আগে ডাক্তারবাবু বললেন, যাকে ছাড়ো তো এসব। উনি আমাদের বাড়ি প্রথম এলেন, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। এই দেখো, একদম খেয়াল নেই। জিতেনবাবু, আপনি ওনার সঙ্গে কথা বলুন, আমি এক্ষুনি আসছি। এই বলে রেবা চ্যাটার্জি ভিতরে চলে গেলেন। এরপর এ কথা সে কথায় ডাক্তারবাবু বললেন, চলেন আপনাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই বাড়ির সবচেয়ে শান্তির জায়গা কোনটা জানেন? আমাদের ওই বাগানটা। ডাক্তারবাবুর বাগানটা সত্যি যেন অপার শান্তিস্থল। একে তো বাড়িটা পাণ্ডব বর্জিত এলাকায়, তার উপর আম জাম কাঁঠাল গাছগুলো এতটা ঘন সন্নিবিষ্ট যেন পরস্পরের হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে মনে হয়। মাঝে মাঝে বিভিন্ন ফুল গাছও চোখে পড়ল জিতেনের। বাগানের একপাশে ছোট্ট সবজি ক্ষেত,
বুঝলেন জিতেনবাবু, শহরের হইহট্টগোল থেকে এখানে এসে বেশ ভালো আছি। তবে গ্রামের মানুষগুলোর জন্য কিছু করার ইচ্ছে আছে, তাই যতটা পারি কম খরচে তাদের স্বাস্থ্য পরিষেবা দিতে চেষ্টা করি। দেখুন, ছেলে তো আর ফিরবে না, তাই টাকা পয়সা দিয়ে আর কি বা করব। যা আছে তাই দিয়ে জীবন রেখাকে না হয় আর একটু বড় করে তুলে যাব। আর এই শেষ জীবনটা এভাবে মানুষের কাজেই লাগিয়ে দেব। এই মনোভাবটা জিতেনকে যেন খুব আকৃষ্ট করল। তার মনটা ডাক্তারবাবুর প্রতি শ্রদ্ধায় ভরে গেল। এই রকম মানুষ কোনোভাবেই কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে না। মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই ডাক্তারবাবুর বাড়ি ছাড়ল জিতেন। এরপর সারাদিন অনেক চেষ্টা করেও মিনার সাথে যোগাযোগ করতে পারল না সে। রিং হয়ে গেল, তবে মিনা ফোন রিসিভ করল না। বিকেলের দিকে আনমনে এদিক ওদিক হাঁটতে বেরুল জিতেন। পরন্ত সূর্যের আলোয় গ্রামের শোভা দেখতে বেশ ভালোই লাগছে তার। 2 দিন বাদে আবার তো সেই ইট সিমেন্টের দেশে ফিরে যাওয়া, তাই তার আগে প্রাণ ভরে সবুজের সতেজতাটা সে নিজের সাথে নিয়ে যেতে চায়। এই সমস্ত আকাশ পাতাল ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল সে। দিন শেষে ঘরে ফেরার তাড়া থাকা পাখিদের কলকাকলিতে জিতেনের ধ্যান ভঙ্গ হল। এতক্ষণে খেয়াল করল সে হাঁটতে হাঁটতে প্রায় লক্ষ্মীদের গ্রামের কাছে এসে গিয়েছে। এবার কোন দিকে যাবে স্থির করে উঠতে পারল না জিতেন। এদিকে সন্ধে গাঢ় হয়ে আসছে। অচেনা রাস্তা, তার উপর আবার সে একা, পথ ভুলে যায় যদি, এই ভেবে তাই সে ফেরার পথ ধরল। গ্রামের রাস্তা দিনে এক রূপ, রাতে আবার অন্য রূপ। নিশাচর প্রাণীদের ভয় থাকলেও প্রকৃতি রাতেও যেন হীরকোজ্জ্বল হয়ে ওঠেন। শহরে তো এখন জোনাকির দেখা প্রায় নেই বললেই চলে, তাই এখানে আশেপাশে মিটমিট করে জ্বলন্ত জোনাকিদের জিতেন মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগল। মনে হলো যেন এক অযাচিত দীপাবলিতে প্রকৃতি টুনি লাইট দিয়ে নিজের আপাদ মস্তক মুড়ে নিয়েছেন। জিতেন তখন হাঁটতে হাঁটতে জীবন রেখা নার্সিংহোমের কাছাকাছি এসে পড়েছে। এমন সময় হঠাৎ নির্জন রাস্তায় তার ঠিক সামনেই হন্তদন্ত হয়ে হেঁটে যাওয়া মানুষটিকে দেখতে পেল জিতেন। লোকটি কোনো দিকে না তাকিয়ে সোজা নার্সিংহোমের দিকে যাচ্ছে। এখন প্রায় 7টা বাজে, এখন তো কোনো ডাক্তার রোগী দেখে না। তাছাড়া ভিজিটিং আওয়ারও অনেক আগেই শেষ হয়ে গেছে। তাহলে ইনি ওখানে যাচ্ছেন কি করতে? লোকটার পিছু নিল সে। চলতে চলতে লোকটা মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে আর দেখার চেষ্টা করছে তার আশেপাশে কেউ আছে কিনা। এই সময়গুলোতে জিতেন গাছের আড়ালে নিজেকে লুকোয়। তবে লোকটা জীবনরেখা নার্সিংহোমে না ঢুকে তার পিছন দিকে গিয়ে অদৃশ্য হয়ে যায়। জিতেনও তাড়াতাড়ি পিছু নেয়। একটা জায়গায় গিয়ে সে দেখে নার্সিংহোমের পিছনে লোহার বড় একটা দরজা। দরজা দিয়ে ভিতরে ঢুকবে কিনা ভাবতে থাকে সে। এমন সময় আচমকায় মাথার পিছনে প্রচন্ড এক আঘাত অনুভব করে সে। সঙ্গে সঙ্গে অসহ্য যন্ত্রণায় চোখে আধার দেয়। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সে। রাত গড়িয়ে প্রায় মধ্যরাতের দোরগোড়ায় পুরো ধুবুলিয়া ঘুমের দেশে পাড়ি দিয়েছে। রাস্তার দখল নিয়েছে সারমেয়র দল। অবশ্য দূরের জঙ্গল থেকে ভেসে আসা হুক্কা হওয়া রব জানিয়ে দিচ্ছে শ্রীগালের দলও তাদের রাত্রি অভিযান শুরু করে দিয়েছে। নিস্তব্ধ চরাচরে সমস্ত ঘরবাড়ি অন্ধকারে ডুবে গেলেও জীবনরেখা নার্সিংহোমের গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে তখনও হলুদ আলো জ্বলছে।
সকলে জানে ঘরটি মর্গ হিসেবে ব্যবহৃত হয়। আপাতত ঘরের মধ্যে 4টে মানুষ। তাদেরই দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে চলছে কথা কাটাকাটি। তাদেরই সামনে একটা স্ট্রেচারে একজন মানুষ জ্ঞানহীন অবস্থায় শুয়ে, আরও একটা মৃতদেহ ঘরের কোণে একটা স্ট্রেচারে শায়িত। লোকটার পরনে তখনও লুঙ্গি। মলিন প্যান্ট আর হাফ শার্ট পরা মানুষটি স্ট্রেচারে অজ্ঞান মানুষটিকে দেখিয়ে দ্বিতীয় মানুষটিকে বলল, এরে কেন, এ তো কোনো অন্যায় করে নাই। তুই বুঝতে পারছিস না, এ একজন রিপোর্টার। এ হয়তো সব জেনে গেছে। একে ছেড়ে দিলে আমরা ধরা পড়ে যাব। কিন্তু একজন নিরপরাধ মানুষরে কেন মারব? এর আগে ওই যে টোটো আলারে মারা হলো, সেও তো কিছু করেনি। আপনি তো বলেছিলেন যারা আমার মেয়ের ওপর অত্যাচার করেছে তাদের মারবেন। তাই যাদের ওপর আমার সন্দেহ হতো তাদের মারতে আপনারা সাহায্য করেছি। সবাই তো বেড়াই শেষ, শুধু ওই মোড়লের বেটা খান বাকি। কিন্তু এ তো কিছু করে নাই মা, এরে ছেড়ে দেন। আর ওই মোড়লের বেটা সুমন রে আমরা ঠিক বাগে পেয়ে যাওয়ানে। ফালতু কথা ছাড়তো। শুধু মোড়লের ব্যাটাকে দিয়ে হবে না, আমার আরো রক্ত চাই। তুই বোঝার চেষ্টা কর, যত রক্ত আমি বিক্রি করতে পারবো তত টাকা পাবো। অনেক অনেক টাকা চাই আমার। অবুঝ হোস না, এই নার্সিংহোম বড় করতে হলে অনেক টাকা লাগবে, তবেই তো তোদের ভালো চিকিৎসা হবে। আপনি মিথ্যে বলছেন। একদিন অনেক রক্ত বিক্রি করে মেলা টাকা কামাইছেন আপনি। নার্সিংহোমের উন্নতি করার চেষ্টা তো করেননি, বরং চিকিৎসার বিল আরো বাড়াই দিয়েছেন। আমারই ভুল। লোকের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য আপনার কথায় রাজি হয়ে গেছি। বড় কথা বলছিস তো আজ, অথচ একদিন আমার পায়ে কেঁদে পড়েছিলি। যাই হোক, আমি শেষবার তোকে জিজ্ঞাসা করছি, তুই একে মারবি কিনা? না ডাক্তার মা, আমি আর এসব খুনের ব্যাপারে নেই। আমি চললাম, একান্তে চললাম। এই বলে লক্ষ্মীর বাপ যখন ঘর ছেড়ে বেরোতেই যাবে, ঠিক তখনই রেবা চ্যাটার্জি একটা ইটের মতো যন্ত্র, যার একদিকে দুটো দাঁতের মতো আকৃতির সুচল প্রান্ত, জিনিসটা লক্ষ্মীর বাপের ঘাড় লক্ষ্য করে বসিয়ে দিল। সাথে সাথে কাজ করতে শুরু করলো যন্ত্রটি। শোঁ শোঁ করে শরীর থেকে সমস্ত রক্ত টেনে যন্ত্রটির সাথে লাগানো মোটা নল দিয়ে একটা বড় জারের মধ্যে জমা হতে লাগলো রক্ত। লক্ষ্মীর বাবা তখন প্রচণ্ড যন্ত্রণায় মেঝেতে পড়ে ছটফট করছে। রেবা চ্যাটার্জি এবার একটু মুচকি হেসে চেয়ারে বসে বসেই বললেন, তোদের মতো বোকা লোক আমার খুব দরকার, তাই তো মেয়ের খুনের প্রতিশোধের কথা বলে তোকে দলে নিলাম। তোরা গরিবরা বড্ড সেন্টিমেন্টাল, সহজেই লোকের কথা বিশ্বাস করিস। কলকাতায় অবৈধ ভ্রূণ হত্যার দায় যেমন ধরা পড়িনি, আজও রক্ত পাচারের দায় ধরা পড়ব না। অনেক অনেক টাকা চাই আমার, অনেকগুলো নার্সিংহোম করব, দেশের সবচেয়ে বড় লোক হব, আর গরিবদের কম পয়সায় চিকিৎসা করে ওদের ভগবান হয়ে উঠব আমি। সবাই আমার নাম করবে, আর আমার পথে যে আসবে তাকেই শেষ করে দেব। রেবা চ্যাটার্জির কথা শেষ হওয়ার সাথে সাথে লক্ষ্মীর বাপের শেষ রক্তবিন্দু জারবন্দি হলো। এবার সে উঠে গিয়ে নিচু হয়ে লক্ষ্মীর বাপের এক রাশ বিস্ময়পূর্ণ খোলা চোখ জোড়া হাত দিয়ে বন্ধ করলেন। সাথে সাথে ঘরের হলুদ আলোটা দপদপ করে উঠল। কি হলো আবার এই আলোর? ডাক্তার রেবা সুইচ বোর্ডের দিকে এগিয়ে গেলেন। এদিকে হঠাৎ করেই নার্সিংহোমের আশেপাশের পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। একরাশ হিমেল কুয়াশা গুঁড়ি মেরে এগিয়ে এলো নার্সিংহোমের দিকে। দেখতে দেখতে জীবন রেখা কুয়াশার চাদরে ঢেকে গেল। মর্গের বন্ধ দরজার নিচের ফাঁক দিয়ে গলগল করে সেই কুয়াশা ঢুকতে লাগলো ঘরে। ডাক্তার রেবা চ্যাটার্জি ততক্ষণে তার আবিষ্কৃত রক্তচোষা যন্ত্রটি নিয়ে জিতেনের দিকে এগিয়ে গিয়েছেন। কিন্তু হঠাৎ করে বন্ধ ঘরে এরকম অস্বাভাবিক শৈত্য প্রবাহ ও কুয়াশা দেখে থমকে দাঁড়ালেন তিনি। এত কুয়াশা এখানে এলো কি করে? এই কথা বলতে না বলতেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো তার সামনে।
একটু আগেই দরজার তলা দিয়ে গলগল করে ঢুকে আসা সেই কুয়াশার রাশি জমাট বেঁধে মুহূর্তের মধ্যে এক নারী মূর্তির আকার ধারণ করল। বিস্ময়ের অবধি থাকল না রেবা চ্যাটার্জির। এ কি তুমি? হ্যাঁ আমি। আপনার রক্ত তৃষ্ণা দেখে আমার যে তেষ্টা পেয়ে গেল, তাই চলে এলাম। এসে উঠল মিনা। তার হাসির সাথে সাথে তার সদন্ত দুটো ছুরির ফলার মতো চকচক করে উঠল। চোখের সামনে এমন একটা অস্বাভাবিক দৃশ্য দেখে ততক্ষণে ভয়ে সিটিয়ে গিয়েছে রেবা চ্যাটার্জি। সেই অবস্থাতেই তিনি বললেন, তুমি তুমি এখানে ঢুকলে কি করে? আমি তো যেখানে সেখানে যেতে পারি। তুমি আসলে কে? আমি কেন? মিনা। অবশ্য এখন গুপ্ত উপাধি নিয়েছি। আমার আসল নাম মিনা হারকার, কাউন্ট ড্রাকুলার প্রেয়সী। তার ভালোবাসার ছোঁয়ায় আমি একজন ভ্যাম্পায়ার। যুগ যুগ ধরে আপনাদের মতো রক্তচোষাদের ধ্বংস করার মাধ্যমে আমি আমার রক্ত তৃষ্ণা মেটাই। অনেক হয়েছে আপনার রক্তচোষা। আপনার রক্তে আজ আপনার বিনাশ করব। এই বলে ডাক্তার রেবাকে এতটুকু সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে মিনা তার ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপরেই তার সেই ধারালো সদন্ত দুটি বসিয়ে দেয় ডাক্তার রেবার ঘাড়ে। তারপরেই শুরু হয় আকণ্ঠ রক্তপান। প্রথমে প্রবল ছটফট, ক্রমে ছটফটের বেগ কমে, ধীরে ধীরে কয়েকবার হাত পা ছোড়া, আর তারপরে সম্পূর্ণ স্থির হয়ে যায় ডাক্তার রেবা চ্যাটার্জির দেহটা। ওসি অমিয় হালদার কিছুক্ষণ হলো ঘুমিয়েছেন। হঠাৎ মোবাইলের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। ফোন রিসিভ করতেই সাংবাদিক মিনার গলাটা ভেসে আসে। অমিয় বাবু, আপনি শিগগির জীবনরেখা নার্সিংহোম রেড করুন। কয়েক ঘন্টা আগে জিতেন আমায় ফোন করে। সেখানে সন্দেহজনক কিছু দেখে আমায় ফোন করেছিল। সে ওখানে ঢুকেছিল অনেকক্ষণ আগে। তারপর থেকে ওকে আর ফোনে পাচ্ছি না। আমার মন কু ডাকছে। প্লিজ প্লিজ ওখানে একবার যান। ওসি আর দেরি করলেন না, তাড়াতাড়ি ফোর্স নিয়ে জীবনরেখা নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিলেন। নার্সিংহোমের বিভিন্ন ঘর চেক করে মর্গে প্রবেশ করতেই এক ভয়ানক দৃশ্য দেখলেন। ঘরের একদিকে লক্ষ্মীর বাপের নিষ্প্রাণ দেহ, আর অন্যদিকে নিরুদ্দেশ হওয়া সেই টোটোওয়ালার সাদা ফ্যাটফেটে শরীরটা। মেঝেতে পড়ে রয়েছে ডাক্তার রেবা চ্যাটার্জি। তার হাতে ধরা কি একটা অদ্ভুত যন্ত্র, যার এক প্রান্তের মোটা নল তখনও রক্তপূর্ণ জারে ডোবানো। রেবা চ্যাটার্জির ঘাড় থেকেও রক্তের সরু ধারা চুইয়ে পড়ছে। তার শরীরে কোনো সাড় নেই। আর একটা স্ট্রেচারে শায়িত জিতেন। ওসি তৎক্ষণাৎ তার নাকের কাছে হাত দিয়ে দেখলেন জিতেন মরেনি, এখনো শ্বাস পড়ছে তার। ভোরের ট্রেনে মিনার আগমন। তার শুশ্রূষায় জিতেন এখন পুরো ফিট। কাল রাতের ঘটনায় পুরো ধুবুলিয়া তোলপাড়। মিনাদের কাগজ ফলাও করে সমস্ত কিছু ছাপানোর জন্য প্রস্তুত। বিকেলে হারুদের বাড়ির উঠোনে সভা বসেছে। সেখানে হারুর বাড়ির লোক ছাড়াও মিনা, জিতেন, হারু, ওসি অমিয় হালদার, ডাক্তার পরেশ চ্যাটার্জি এবং গ্রামের কিছু মানুষ উপস্থিত। ডাক্তার চ্যাটার্জির বিধ্বস্ত চেহারা, কিন্তু তাও তিনি এখানে এসেছেন সবকিছু জানানোর জন্য। আমি তো ডক্টর পরেশ চ্যাটার্জিকে সন্দেহ করেছিলাম। আমায়? কেন মিনা? কারণ আপনি যেগুলো দাঁতের চিহ্ন বলেছিলেন সেগুলো আমার অন্য কিছু বলে মনে হয়েছিল। তাই তো কলকাতায় গিয়ে একজন ভালো ডেন্টালের ডক্টরকে দেখিয়েছিলাম। অবশ্য তিনিও প্রথমে আপনার মতোই ভুল করেছিলেন। যাই হোক,
কলকাতায় এসে আপনাদের কর্মক্ষেত্র, বাসস্থান সম্বন্ধে খোঁজ খবর করে জানতে পারলাম আপনাদের কলকাতা ছাড়ার কারণ। হ্যাঁ, টাকার লোভে ওর অবৈধ ভ্রূণ হত্যার কেসের জন্যই আমরা লজ্জায় কলকাতা ছাড়ি। খুব টাকার লোভ ছিল ওর, যেন তেন প্রকারে টাকা উপার্জন করতে চাইতো সবসময়। ওর এই অনৈতিকতার জন্য ছেলেও আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু আমি স্ত্রীকে ছাড়তে পারলাম না। ও আমি কথা দিয়েছিল আর কোনো ভুলভাল কাজ সে করবে না। তাই আমরা এখানে চলে আসি, জীবনরেখা নার্সিংহোমটা প্রতিষ্ঠা করি। ও স্বপ্ন দেখাতো এটাকে বড় করার। তাই কি তিনি অসাধু রক্ত পাচার চক্রে জড়িয়ে পড়েন? হ্যাঁ, না মনে হয়, কারণ ও তো কোনো টাকা পয়সা অ্যাকাউন্টে জমা করেনি। ওর অর্থ তৃষ্ণা চরিতার্থ করতো এভাবে। ছি 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 ছি, কতগুলো মানুষের প্রাণ নিল। আর ওর জন্য আমার নার্সিংহোম সব বদনাম হয়ে গেল। আপনার আর কি দোষ বলুন? আপনি তো মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। এখানকার মানুষ আপনাকে অনেক ভালোবাসে। আর দোষ? ভালো তো রেবাকেই সবাই বাসত, কিন্তু ও এটা কি করলো? সহজ সরল মানুষগুলোকে ভুল বুঝিয়ে অর্থের লোভ দেখিয়ে নিজের দলে টেনেছিল। লক্ষ্মীর বাবার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে অপরাধের দিকে ঠেলে দিয়েছিল। বাকি যারা ওকে সহযোগিতা করত, যাদের ওসি ধরেছেন, তাদেরও অর্থের লোভ দেখিয়ে এক প্রকার অপরাধী বানিয়ে তুলেছে। আমাদের ছেলে সব শুনে বলেছে এবার এসে সে আমাকে ওর কাছে নিয়ে যাবে। এ নরক যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। সে কি? না না, আপনি গেলে এখানকার গরিবদের কি হবে? এখানকার কেউ আপনাকে যেতে দেবে না। সমবেত সবাই হারুকে সমর্থন করল। আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি গেলে হয় নাকি? আমাদের কে বাঁচাবে? দুই দিন পর ধুবুলিয়া আবার তার নিজের ছন্দে ফিরে এসেছে। শুরু হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। এখন আর রাত বিরেতে কেউ ঘুরে বেড়াতে ভয় পায় না। সেদিন রাত 10টা নাগাদ গলা অবধি মদ গিলে মোড়লের বেটা সাইকেলে চেপে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার রাস্তাটা বেশ নির্জন। একটা সময় হঠাৎ আকাশ থেকে কি যেন তার সাইকেলের সামনে এসে পড়ল। চমকে উঠে সুমন ব্রেক কষল। চোখটা ভালো করে ডোলে নিয়ে সামনে তাকাতেই দেখে তার সামনে বিশাল ডানা মেলে ও কে দাঁড়িয়ে। মেয়েটা সুমনের দিকে এগিয়ে এসে মৃদু হাসল। প্রবল আতঙ্কিত হয়ে সুমন দেখল মেয়েটার সদন্ত দুটি ছুরির ফলার মতো চকচক করছে। পর মুহূর্তে সুমনের আর্তচিৎকারে কয়েকটা নিশাচর পাখি উড়ে পালালো। আকণ্ঠ গরম রক্ত পান করে সেই অবয়ব সুমনের শরীরটাকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে ডানা মেলে দিল। নির্দিষ্ট স্থানে পৌঁছে একদল শিয়ালের মাঝে দেহটাকে ছুঁড়ে ফেলে দিল সে। শিয়ালগুলো আগন্তুকের দিকে একবার চেয়ে সুমনের মৃতদেহটার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর সেই অবয়ব আবারও উড়ে এসে ডাইনি বুড়ির ঘরের উঠোনে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে সে বুঝতে পারে ওখানে সে একা নয়। পিছন ফিরতেই দেখে ধোঁয়া দিয়ে তৈরি একটা বৃদ্ধার অবয়ব। তাকে উদ্দেশ্য করে সে বলে, তোমার ইচ্ছা পূরণ করেছি। আর কোনো নিরাপরাধ খুন হবে না, আর কোনো লক্ষ্মীর সর্বনাশও হবে না। বৃদ্ধার মুখ প্রসন্নতায় উজ্জ্বল হয়ে ওঠে। ধীরে ধীরে ডাইনি বুড়ির শরীর মিলিয়ে যায় অন্ধকারে।
আপনারা শুনছিলেন পায়েল বিশ্বাসের কাহিনী শাপদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের গল্পে জিতেনের চরিত্রে সুজন, মিনার ভূমিকায় রিনি, হারুর চরিত্রে দেবাঞ্জন, হরদয়ালের ভূমিকায় অরিন্দম, ডাইনি বুড়ির ছেলে প্রদ্যুৎ, দোকানের ভূমিকায় দেবাশিস, ওসি অমিয় অমিত, লক্ষ্মীর মার চরিত্রে দেবযানী, নারুর ভূমিকায় শীতম, ডাক্তার রেবা শাম্মা, মালতীর ভূমিকায় সুতনুকা, গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি অয়ন। গল্পটি এডিটিংয়ে সুতনুকা ও অয়ন, পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।